আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ছি ছি, তোর একটুও লজ্জা নেই? নিজের চাইতে 2 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে চাইছিস? আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবেসে যদি আমরা বিয়ে করতে চাই, এতে দোষের কি মা? তুই এতটাই নির্লজ্জ হয়ে গেছিস বিয়ের জন্য মুখে মুখে তর্ক করছিস? জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দিব না। বিয়ে তোমাদের দিতেই হবে, তোমাদের সম্মান রক্ষা করতে হবে। পালিয়ে যাবে যা, আমরা বলবো মরে গেছে। পালিয়ে যাব না মা, তবে তোমাদের সম্মান ঠিকই নষ্ট হবে। আর কি নষ্ট করবি তুই? মা, আমি প্রেগনেন্ট। আইজানের বাচ্চা আমার পেটে। কি কি বললি তুই? এতটা খারাপ কি করে হতে পারলি তুই? তুই একবার তোর বাবার কথা ভাবলি না? তোর বড় 2টা ভাইয়ের কথা, ছোট বোনের কথা? ছি ছি। মামি তর্কের মধ্যে এতক্ষণ কেউ কথা বলেনি। এই কথা শোনার পর ইনা আর বাবার হুঙ্কার দিয়ে উঠলেন। তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে কি এসব নষ্টামি দেখার জন্য? 25 বছরের বড় ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলে সমস্যা নেই, কিন্তু মাত্র 2 বছরের ছোট একটা ছেলের সাথে প্রেম করেছি বলে কি এমন অপরাধ করেছি, তাতেই সবাই মিলে নষ্টা বানিয়ে দিলে। বাহ, তুমি তো মা, আর বাবা, তোমরা তো আমার সবচেয়ে বেশি ভালোবাসতে। তাই পায়ে ধরি তোমাদের, মেনে নাও আমাদের ভালোবাসা। তোমরা সবাই কেন এরকম করছো? কি ক্ষতি হবে আমাদের ভালোবাসাকে মেনে নিলে? সমাজ কি বলবে সেটাই বড় হলো। আর তোমাদের মেয়ে যে ওই ছেলেকে ছাড়া বাঁচবে না, সেটা বুঝি কিচ্ছু না। তোকে সবচেয়ে ভালোবাসি বলেই তোকে এতদূর লেখাপড়া করিয়েছি। আমার ছেলেদের মাত্র ইন্টার পড়িয়েছি, আর তোকে অর্থনীতিতে অনার্স পড়াচ্ছি। জন্ম দিয়েছো, লালন পালন করার শিক্ষা দেয়া তোমার দায়িত্ব। তুই এতটা বেয়াদব হয়ে গেছিস, তোকে আর কি বলবো? বিয়ের আগেই যা করেছিস, ছি। বিয়েই তো করবো, দিয়ে দাও বিয়ে, তাহলে তো সমাধান হয়ে যায়। এর মধ্যে ইনা আর বড় ভাই জানালার পর্দা থেকে রড খুলছে, সেটা কেউ দেখেনি। মুহূর্তে শুরু হয়ে গেল ইনার উপর আঘাত। কেউ থামাতে পারছে না ইকরামকে। একের পর এক আঘাত করেই চলেছে ইকরাম। ইনার বাবা আহমেদ সাহেব কলিজার মেয়ের উপর এত অত্যাচার সহ্য করতে পারছেন না, ছেলেকে ফেরাতেও পারছেন না। ইকরামের বউ, মা সবাই থামাতে না পেরে গিয়ে বসে আছেন। একের পর এক আঘাত পেতে পেতে ইনারা অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীর থেকে ঘাম ঝরছে ইকরামের, রাগে থরথর করে কাঁপছে। হাতে থাকা রড মেঝেতে ফেলে রুমে চলে যায় ইকরাম। আহমেদ সাহেব সোফায় বসে পড়েন। সবাই যে যার মতো বসে আছে ইনারার পাশে। এ যেন একটি লাশ, সবাই মিলে পাহারা দিচ্ছে। কলিং বেল বাজতেই ইকরামের বউ দরজা খুলতে যায়। ইশাক এসেছে, ইনার ছোট ভাই। কি হলো ভাবি, দরজায় দাঁড়িয়ে আছো, ভিতরে যাব না নাকি? তুই? আমি কি ভূত নাকি? আমি হাত মুখ ধুয়ে আসছি, তাড়াতাড়ি খেতে দাও। ড্রয়িং রুমে আসতেই ইসাক দেখতে পেল রক্ত ভেজা ফ্লোরে পড়ে আছে ইনারা। পাশে সবাই স্তব্ধ হয়ে বসে আছে। কারো মুখে কথা নেই, কারো যেন শ্বাস চলছে না। ইসাক চিৎকার করে ওঠে। কি এসব? কি কে মেরেছে ওকে? কি হয়েছে? কেউ কথা বলছে না। মা, ইনায়ার কি হয়েছে? মরে গেছে। পাগলের মতো কি বলছো তোমরা? এভাবে কেউ কে আঘাত করেছে? ইসাক তাকিয়ে দেখে ইনার হাত নড়ছে। ঈশা গিয়ে বোনকে কোলে তুলে নেয়। দরজা কাছে আসতেই পিছন থেকে ইকরাম ডাক দেয়। কোথায় যাচ্ছিস? হাসপাতালে। ওকে এইভাবে মরে যেতে দিতে পারি না। মরলে ঘরে মরবে, মাটি চাপা দিয়ে দেব। বাইরে গিয়ে লোক জানানোর প্রয়োজন নেই। আমি আমার বোনকে এইভাবে মরে যেতে দিব না। ওকে রুমে শুইয়ে দিয়ে আয়, ডাক্তার আসছে, ফোন করেছি। ইশাকা তর্ক করেনি ইকরামের সাথে। ইনায়াকে ওই রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। আহমেদ সাহেব সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ছেলে মেয়ে মানুষ করতে পারেননি। যদি মানুষের মতো মানুষ করতে পারতেন, তাহলে চোখের সামনে আজ এত কিছু দেখতে হতো না। আহমেদ সাহেবের 4 জন ছেলে মেয়ে। 2 ছেলের পর 2 মেয়ের জন্ম হয়। 2টো ছেলেকে ইন্টার পর্যন্ত পড়িয়ে ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছেন। আহমেদ সাহেব নিজেও মৎস্য গরুর ফার্ম দেখাশোনা করেন। বড় ছেলে ইকরাম শান্তশিষ্ট, ভদ্র, সহজে রাগে না।
তবে রেগে গেলে থামানো কষ্টকর। সফল ব্যবসায়ী, অল্প বয়সী ব্যবসার অনেক সুনাম অর্জন করেছে। বিয়ে করেছে অল্প কিছুদিন হলো। আর ইসাকও ছোটোখাটো ব্যবসা করে। ইনায়া অনার্স 3য় বর্ষে পড়ে অর্থনীতি বিভাগ। আনায়া ইন্টার 2য় বর্ষে পড়ে। সচ্ছল পরিবার ওদের, সুখের কোনো কমতি ছিল না। পরিবারের মধ্যমণি ইনায়া। মা মুখে তুলে খাইয়ে না দিলে খাবেই না, বাচ্চাদের মতো স্বভাব। হঠাৎ করেই সেই ইনায়া পাল্টে গেল। প্রেমের রঙে নিজেকে রাঙিয়ে নিজেই নিজের অস্তিত্ব থেকে বিলীন হয়ে গেল। ডাক্তার এসে ইনায়াকে দেখছে, কোনো জায়গা ফেটে গেছে, আবার কোনো জায়গায় রক্তগুলো জমাট বেঁধে আছে। এভাবে কি কেউ কাউকে মারে ইকরাম? মাথা ঠিক ছিল না, বুঝতে পারিনি নিয়াজ। ডাক্তার নিয়াজ হচ্ছে ইকরামের বন্ধু। জল গরম করে রক্তগুলো মুছিয়ে দিতে বল। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিস। ইকরাম শোন, বল। ওকে আর মারিস না রে। কেন ভালোবাসিস ওকে? ওর মতো মেয়ে তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। যোগ্য দেখে কি ভালোবাসা হয়? ওকে আইজানের কাছে বিয়ে দিয়ে দে, মেয়েটা ভালো থাকুক। নিয়াজকে বুকে জড়িয়ে ধরল ইকরাম। নিয়াজ বড্ড ভালোবাসে ইনায়াকে। জ্ঞান ফিরলেও ইনায়া কিচ্ছু খায়নি, কান্নাও করছে না, শুধু বসে আছে। আইজানকে মেনে নেওয়ার পেছনে শুধু বয়স তাই না, সবার চোখে আইজান বখাটে। রাত হয়ে গেছে, ইনায়া কিচ্ছু খায়নি। ফোনে রিংটোন বেজেই যাচ্ছে, ইনায়া ফোন ধরছে না। 4-5 বার রিং বেজে কেটে যায়। এবার ফোন হাতে নিয়ে ফোন বন্ধ করে দিল ইনায়া। ফোন বন্ধ পেয়ে আইজান পাগল হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর এবার ফোন দিল আনায়াকে। ও আইজানের নাম্বার দেখে ফোন ধরছে না। আইজান অপরাগ হয়ে মেসেজ দিল আনায়াকে। যদি ফোন রিসিভ না করো আমি এই মুহূর্তে তোমাদের বাসায় আসছি। আনায়া বেশ ভালো করে জানে আইজান সত্যি সত্যি চলে আসবে, তাই ফোন রিসিভ করলো। আনায়া, তোমার আপু কই? ঘরে। আমার ফোন রিসিভ করছে না কেন? হয়তো ঘুমে। বিশ্বাস করি না, এক্ষুনি ফোন দাও ইনায়াকে। পারবো না, আমি আপনার কথা চাকরানি না। আমি জানি ইনায়া ভালো নেই। হ্যাঁ, ভালো নেই, নেই ভালো, শুধুমাত্র আপনার জন্য। কান্না করতে করতে আনায়া সব বলে আইজানকে। বাসার সবাই কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ। দরজা খুলে দাও, আমি ইনায়াকে দেখব। আপনি কি পাগল? এখন আপনি বাসায় আসলে কেউ দেখলে কি কেলেঙ্কারি হবে, বুঝতে পারছেন? বুঝতে চাই না। তুমি যদি আমায় ভিতরে আসতে সাহায্য না করো, আমি কাল সকালে তোমার বড় ভাই ইকরামকে খুন করে ফেলবো। আমার ইনায়ের শরীরের দেওয়া প্রতিটা আঘাত সুদে আসলে তুলে নিব। আপনি কি পাগল? হ্যাঁ, আমি পাগল। ইনায়ের জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিব। বোঝার চেষ্টা করুন, এখন আসলে। 15 মিনিট ঘড়ির কাঁটা ধরে 15 মিনিট পর দরজা খুলে দিবে। হ্যালো, শুনুন। আইজান ফোন কেটে দিল। আনায়া মাথায় হাত দিয়ে বসে আছে। কি হবে এবার? ঘড়িতে রাত 2টো বাজে। আনায়া ভয়ে ভয়ে ড্রয়িং রুমে বসে আছে। ফোনের টোন বাজতেই দরজা খুলে দিল আনায়া। ঘরে ঢুকতে গিয়ে আইজান বলল, গুড গার্ল, এবার আমাকে ইনায়ার রুমে নিয়ে চলো। আস্তে আস্তে পা ফেলে আনায়া আইজান চলে যায় ইনায়ার রুমে। গুটিসুটি মেরে খাটের এক কোণে শুয়ে আছে ইনায়া। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে গেছে, হাতে গলায় রক্ত জমাট বেঁধে আছে। এমন দৃশ্য দেখে আইজানের চোখ রক্ত বর্ণ হয়ে গেল। এইভাবে কেউ কাউকে মারে? ওকে মেরে ফেলতে চাইছো তোমরা? ওকে মেরে ফেলার চাইতে আমার হাতে তুলে দিলে কি সমস্যা? আস্তে কথা বলুন, কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি কাউকে ভয় পাই না। ডাকো সবাইকে, আজ সব কিছুর সমাধান হোক। প্লিজ, আপনি আপুদের দেখেছেন, এবার যান। খাবার নিয়ে আসো। কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? খাবার নিয়ে আসো। আনায়া আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। আইজান গিয়ে ইনায়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনায়ার 2 হাত মুঠো করে চুমু দিতে গিয়ে ওর চোখের জল ইনায়ার হাতে পড়ে। ইনায়া ঘুমু ঘুমু চোখে তাকায় আইজানকে দেখে লাফিয়ে ওঠে। বাচ্চাদের মতো কান্না করতে করতে নালিশ করে, আইজান, দেখো না বড় ভাইয়া কত মেরেছে আমায়। আমার পুরো শরীর ব্যথা করছে আইজান। ইনাকে বুকের সাথে জড়িয়ে ধরল আইজান। কেঁদো না পাগলি, আমি তোমায় এই জাহান্নাম থেকে নিয়ে যাব।
আনায়া খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকে। আইজান ইনায়াকে ছেড়ে একটু দূরে সরে বসে। আইজান, তুমি আসলে কি করে? আনায়া হেল্প করেছে। আনায়া, তুমি? হ্যাঁ, আমি হেল্প করেছি যাতে নতুন কোনো অশান্তি না হয়। আনায়া, তুমি বাইরে যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আনায়া রাগী দৃষ্টি নিয়ে বেরিয়ে গেল। তোমার এভাবে আসা ঠিক হয়নি আইজান। কেউ দেখলে আনায়াকে মেরে ফেলবে। তোমরা কি ডাকাত পরিবার? কথায় কথায় মারামারি। আমার বড় ভাই খুব ভালো আর শান্ত, কিন্তু আজ কেন এত রাগ করলেন বুঝতে পারছি না। তুমি কি উল্টাপাল্টা কিছু বলেছো? মাথা চুলকাতে চুলকাতে ইনায়া হ্যাঁ বোঝালো। কি বলেছো তুমি? আমি না আসলে আমি রাগের মাথায় সবাইকে রাজি করানোর জন্য বলে দিয়েছি আমি প্রেগনেন্ট। তোমার বাচ্চা আমার পেটে। এই কথা শুনে আইজান কাশতে শুরু করলো। সাথে সাথে ইনায়ার মুখ চেপে ধরলো। কি করছো এত জোরে? কাশতেছো কেন তুমি? এই মেয়ে বয়সে তো আমার সিনিয়র, বুদ্ধিতে এত কাঁচা কেন? তুমিও আমায় সিনিয়র বলে খোঁটা দিচ্ছ? কি বোকার মতো কাণ্ড করলে বলো তো? এখনো পর্যন্ত একটা কিস করতে দিলে না, আর সেই তুমি সোজা বাচ্চা পর্যন্ত চলে গেলে। ইনারা লজ্জায় মাথা নিচু করে আছে। হয়েছে, এবার হা করুন, খাইয়ে আমাকে যেতে হবে। চলে যাবে? তো থাকতে দিবে নাকি? হ্যাঁ, ফাজিল ছেলে। ইনায়া হাঁ করে আইজান নিজ হাতে ইনায়াকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতেই নিজের হাত এগিয়ে দেয়। আইজানের শার্টের হাতে মুখ মুছে ইনায়া। এটাও প্রতিবারই করে। আনায়া তখন ওদের রুমে আসে। আপু, কি দরকার ছিল এই মিথ্যা নাটকের? এত আঘাত পেয়ে শান্তি লাগছে। তুই শুনে নিয়েছি? কেন যে এসব করতে গেলি তোর জন্য আমারও আফসোস হচ্ছে। এই যে শালিকা, আমার বউকে আর কথা শোনাতে হবে না। মলম থাকলে ক্ষতস্থানে লাগিয়ে দাও। নিজেই লাগিয়ে দেন, মায়ের চাইতে তো মাসির দরদ বেশি। ওলে বাবু, আমার শালিকা রাগ করছে দেখি, দাও আমি লাগিয়ে দিচ্ছি। না না, এই আইজান কি বলছো? আমি লাগিয়ে নিতে পারবো। থাক, আর ড্রামা করতে হবে না, আমি লাগিয়ে দিব। এবার আপনি যান। থেকে যাই না? বলে হু হু করে হেসে উঠল আইজান। আনায়ার রাগি চোখে তাকালো। আইজান আনায়ার রাগ দেখে আবার জোরে হাসতে লাগলো। ইনায়া আইজানকে চিমটি দিল। হাসছো কেন? উফ, জ্বালিয়ে মারলে। আইজান চুল ঠিক করতে করতে আনায়াকে ইশারা করে বাইরে যেতে বলল। উফ, কি শুরু করলেন তোমরা? আপু, এই ছেলেটাকে যেতে বলো। এভাবে বলছিস কেন? ও বয়সে তোর বড়। রাগ করে আনায়া আবার বাইরে চলে গেল। আইজান ইনায়ের কপালে চুমু দিয়ে সাইড হাঁক করে বলে, যতদিন পর্যন্ত এই বাড়িতে আছো প্লিজ নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। আমার কাছে নিয়ে যাওয়ার পর আর কিছুই করতে হবে না তোমার। তখন তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। শুধু আর যদি উল্টাপাল্টা কিছু করো তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আইজান ফিরে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই ইনায়ার ডাক দিল। আইজান, বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি। দরজা খুলে বাইরে এসে দেখে আনায়া দাঁড়িয়ে আছে। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি কি সত্যি কি আপুকে এতটাই ভালোবাসেন যতটা দেখাচ্ছেন? তার চাইতে অনেক গুণ বেশি ভালোবাসি, যা দেখানো যায় না। আনায়া আর কিছু বলল না। আইজান ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বেরিয়ে গেল। ইনায়া খাটে বসে বসে ভাবছে আইজানের সাথে প্রথম দেখা হওয়ার দিনের কথা। ইনায়া তখন কানে হেডফোন লাগিয়ে খোলা চুলের ছাদে রেলিংয়ের উপর বসে বসে গান শুনছিল। রাস্তা থেকে একটা ছেলে বারবার চিৎকার করে ডাকছিল, কিন্তু ইনায়া শুনতে পায়নি। তখনই ছেলেটা নিচ থেকে ঢিল মারল। ইনায়ার রাগে হেডফোন খুলে নিচের দিকে তাকালো। একটা প্রাইভেট কারে হেলান দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলে ঢিল মারলে কেন? অসভ্য ছেলে। এই সাইকোমে মরার ইচ্ছে হয়েছে নাকি? এভাবে রেলিংয়ের উপর বসে আছো কেন? আমার বাসার ছাদ, আমার ছাদের রেলিংয়ে বসে থাকি, ঘুমিয়ে থাকি। আপনার কি? এই মেয়ে নিচে আসো, তাড়াতাড়ি আসো। দরা ফাজিল ছেলে, ভাইদের দিয়ে তোর হাড় গুঁড়ো করবো। ইনায়া দ্রুত ছাদ থেকে নেমে বাসার গেট খুলে বাইরে যায়। ইনার সামনে গিয়ে দেখে অসম্ভব সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে। 5 ফুট 9 ইঞ্চি লম্বা, চুলগুলো স্পাইক করা দেখে ক্রাশ খাওয়ার মতো। আপনি আমায় ঢিল মারলেন কেন? এইভাবে কেউ বসে? একটু বাতাস দিলেই তো পড়ে যেতেন। তো আপনার কি? এত সুন্দর একটা মেয়ে মারা গেলে জাতির ক্ষতি হয়ে যাবে না? আপনি চরম অসভ্য। আপনি কিন্তু চরম সুন্দরী। খোলা মেঘের মতো চুল, আঁকা বাঁকা দাঁত, থুতনিতে টোল পড়ে। একটা মেয়ের মধ্যে এত সৌন্দর্য থাকতে পারে আপনাকে না দেখলে জানতাম না।
নিজের রূপের এত প্রশংসা শুনে কিছুটা লজ্জা পায় ইনায়া। তাও মুখ কালো করে এদের ডাকতে গিয়ে ডাকতে পারল না। মায়া হলো ছেলেটার জন্য। মুখ বেঁকে চলে আসছিল, পিছন থেকে ছেলেটা ডাক দিল। এই যে মিস, নাম কি জানতে পারি? অসভ্য। ভালো নাম। খরগোশ। নামের মতোই মিষ্টি আপনি। ও হ্যালো, আমার নাম ইনায়া। এই না বললেন খরগোশ? আপনাকে বলেছি খরগোশ। মাই নেম ইজ আইজান। আমি জানতে চাইছি। হ্যাঁ, পাগল নাকি? আইজানের কথা ভেবে ভেবে একাই হেসে যাচ্ছে ইনায়া। তখনই আনায়ের রুমে আসলো। ও চলে গেছে। হ্যাঁ গেছে। আনা, তুইও সবার মতো এরকম ব্যবহার করছিস? কি করব বল, ওই গুন্ডা ছেলেটাকে আমার একদমই পছন্দ না। কি গুন্ডামি করলো? এই মাত্র তো গুন্ডামি দেখিয়ে গেল। এত রাতে রিস্ক নিয়ে কেউ এভাবে আসে, তার উপর বাসায় কেউ দেখলে কি হতো? তোর কি দরকার ছিল আগ বাড়িয়ে আজকের ঘটনা বলার? এগুলো শুনে ওর মাথা ঠিক থাকবে কি করে? যত সব ন্যাকামো। প্রেম কর, তখন বুঝবি। আমি প্রেম করবই না। প্রেম কি বলে আসে হঠাৎ ঝড়ের গতিতে এসে যাবে? প্রেম আসতে ফাল্গুনের প্রয়োজন নেই, সেই কোনো কৃষ্ণচূড়ার রঙের, আর নেই কোনো লাল গোলাপ কিংবা হাজারটা পদ্মের। প্রেম হয়ে যায় মনের অগোচরে। প্রেম বংশ বিস্তার করে, একসময় সেটা প্রকাশ পায় ভালোবাসার রঙে। ধ্যাত, কি কবি ভাব। ঘুমিয়ে পড়, আমি যাচ্ছি। আনায়া চলে যায় ঘুমাতে। ইনায়া আবার ভাবনার রাজ্যে ডুব দেয়। সেদিনের পর থেকে আর আইজানকে দেখেনি ইনায়া। কেন জানি ছাদে গেলে রেলিংয়ের উপর বসলে সেই অভদ্র ছেলের কথা মনে পড়ে ইনায়ার। অনায়াসে ভর্তির জন্য সেদিন ইনায়া ওর বাবার সাথে ভার্সিটিতে যায়। গাড়ি থেকে নেমে 4-5টা ছেলেকে দেখতে পেল। এর মধ্যে একটা ছেলেকে চেনা চেনা লাগছিল। একবার তাকিয়ে আর তাকাতে পারেনি। বাবার সাথে অফিস কক্ষে যায়। ভর্তির কাজ শেষ করে কলেজে ঘুরে ঘুরে দেখছিল। ওর বাবা তখন গাড়িতে ওর জন্য অপেক্ষা করছিলেন। তখনই আইজান এসে ওনাকে বলে লাইটার দেওয়ার জন্য। উনি হাঁ করে তাকিয়ে থাকেন। এই বয়সের একটা ছেলে বাবার বয়সী লোকের কাছে লাইটার চায়। উনি প্যাকেট থেকে লাইটার বের করে দেন। আইজান সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে চলে যাচ্ছিল। তখনই ইনার সাথে ধাক্কা খায়। ইনা তাকিয়ে দেখে সেদিনের সে ছেলে সিগারেট খাচ্ছে। সব ধোঁয়া ইনার মুখের উপর ছেড়ে দেয়। কি অবস্থা এগুলো! আরে মিস খরগোশ যে। তখনই ইনার বাবা গাড়ি থেকে মাথা বের করে ডাক দেন। ইনা কি হলো আয়? ইনা দ্রুত গিয়ে গাড়িতে উঠে। ইনার বাবা তখন চোখ মুখে আগুন। মা বাবা কত স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে ভালো কলেজে ভর্তি করিয়ে দেয় মানুষ হওয়ার জন্য, কিন্তু এদের মতো কুলাঙ্কারগুলো মানুষ না হয়ে অমানুষ হয়। কি হয়েছে বাবা? ওই ছেলেটাকে দেখেছিস? আমার কাছ থেকে লাইটার নিয়ে সিগারেট খায়। ভাবতে পারছিস আমি ওর বাবার বয়সী? অসভ্য ছেলে, বাদ দাও বাবা। না, আহমেদ সাহেব তো বাদ দেওয়ার মানুষ না। পুরো রাস্তা কখনো এই ছেলেকে গালি দিচ্ছেন, তো কখনো ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার ভেবে আফসোস করছেন। বাসায় ফিরে একে একে সবার কাছে ঘটনা শেয়ার করলেন। এক এক করে সবাই গালি দিচ্ছে তো দিচ্ছেই। ইনার কান ছালাপালা এগুলো শুনতে শুনতে। 15 দিন পর থেকে ইনার ক্লাস শুরু হয়। প্রথম দিন ক্লাসে যাওয়া নিয়ে ইনার তো উচ্ছ্বাসের শেষ নেই। ফার্স্ট দিনের কলেজ লাইফের মতোই ইনা বেশ উচ্ছ্বাসিত। পুরো ওয়ার্ড্রোব খুলে এক এক জামা বের করছে, কিন্তু পছন্দ মতো কিছুই পাচ্ছে না। শেষমেশ নীল জর্জের 3 পিস পছন্দ হলো। এই যুগের মেয়ে হলেও ইনার ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না। ফর্মাল ড্রেসগুলি ওর প্যাশন। নীল ড্রেসের সাথে লাল ওড়না জড়িয়ে নিল। হাতে কয়েকটা কাঁচের চুড়ি, হালকা কাজল চোখে, ঠোঁটে গোলাপি লিপস্টিক। এতে যেন ইনার সৌন্দর্য 3 গুণ বেড়ে গেল। ইকরাম গাড়ি করে ইনায়াকে কলেজ গেটে নামিয়ে দিল। কলেজে প্রবেশের আগে ইনায়া অপেক্ষা করছে শিমিন আসবে। শিমিন ওর বেস্ট ফ্রেন্ড স্কুল জীবন থেকে। কিছুক্ষণ মধ্যেই শিমিন চলে আসলো। দুজন মিলে পাশাপাশি হাত ধরে হাঁটছে কলেজ ক্যাম্পাসে। কিন্তু মনে মনে সেই অসভ্য ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে অবাধ্য চোখগুলো। ক্লাসের সময় হয়ে গেছে, দুজনেই ক্লাসে গেল। ক্লাস শেষ করে যখন ফিরছিল বাসে, তখন রাস্তায় দেখতে পেল আইজান মারামারি করছে 4-5টা ছেলের সাথে। বেধক পেটাচ্ছে ছেলেগুলোকে। একাই এতজনকে মারছে, সবাই তাকিয়ে দেখছে। ইনার এবার আর রাগ হজম হলো না। আইজানের হাত থেকে হকি স্টিক কেড়ে নিল। রাস্তার মধ্যে এসব গুন্ডামির মানে কি? নিজেকে কি ভাবেন, হিরো?
রাস্তায় দাঁড়িয়ে 4-5টা ছেলেকে মেরে হিরো সাজছেন? আপনাকে দেখে না আবার ঘৃণা হচ্ছে। আর এই ছেলেরা, তোমাদের মা বাবা কি তোমাদের খাইয়ে বড় করেনি? একটা ছেলে একাই মারছে আর তোমরা হজম করছো। আইজানের কয়েকটা ফ্রেন্ড এগিয়ে আসছিল ইনায়াকে কিছু বলার জন্য। তখনই আইজান ওদের থামিয়ে দেয়, প্যাকেট থেকে একটা টিস্যু বের করে দেয়। এই যে মিস ইনায়া, ঘাম মুছে নিন। রাগ করে তো ঘেমে একাকার হয়ে গেছেন। ঘামগুলো কি বৃষ্টি দেখতে? একটু কি ছুঁয়ে দেখতে পারি? আইজানের এই কথা শুনে ইনায়ের লজ্জায় সেখান থেকে চলে যায়। এসব ভাবতে ভাবতে ইনায় ঘুমিয়ে যায়। ভোরের আলো ফুটতে ইনায়ের ফোন বেজে উঠল। আইজান ফোন দিয়েছে। হ্যাঁ বলো। ঘুম হয়েছে? হুম। শরীরে ব্যথা করছে? না, ব্যথা নেই। সত্যি বলেছ? হ্যাঁ। এত সকালে কল দিচ্ছ যে, ঘুমাওনি? না। কেন? তোমাকে দেখার পর থেকে ঘুম আসছে না। আমার জন্য তোমাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে। পাগলি, ভুলে যা না আমাকে। তুই ভালো থাক আমায় ছেড়ে। এই ছেলে, এই তোকে ছাড়া আমি কি করে ভালো থাকবো? তুই তো আমার ভালো থাকার কারণ। কেন এত ভালোবাসিস? তোকে ভালোবাসা আমার অভ্যাস হয়ে গেছে। চাইলেও ভালো না বেসে থাকতে পারি না। লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু পাগলু। আচ্ছা, আমি এবার তাহলে একটু ঘুমাই। আচ্ছা, ঘুমাও। ইনায় উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। মা নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিলেন। ইনায় রুমেই বসে আছে। মা নাস্তা নিয়ে আসলেন, মেঘে মুখে তুলে খাইয়ে দিলেন। দুপুর হয়ে গেছে, সবাই ড্রয়িং রুমে বসে আলাপ আলোচনা করছে। একসময় ইনায়ের ডাক পড়ল। ইনায় গিয়ে সবাইকে দেখে খাপড়ে যায়। উল্টাপাল্টা প্রশ্ন করলে কি উত্তর দেবে? তখনই বাবা বললেন, বসো এখানে। ইনায় নিচু হয়ে বসে পড়ল। দেখ ইনু, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি আইজানের বাবা মায়ের সাথে কথা বলবো। আমরা চাই তুই ভালো থাক। থ্যাংক ইউ বাবা। তুই আইজানকে বলিস ওর বাবা মাকে নিয়ে আসার জন্য। কাল আসতে বলি। এত তাড়াহুড়ো? বল কালই আসতে বল। ইনায় চুপ করে আছে। তখনই আবার ইকরাম বলল, আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, সেটা তোকে বলি শোন। আর কি ভাইয়া? তোর বিয়ে হবে আইজানের সাথে পারিবারিকভাবে, তবে শর্ত হচ্ছে কি শর্ত ভাইয়া? তুই বিয়ের পর আমাদের সাথে কোনো যোগাযোগ করবি না। যেদিন তোর বিয়ে হবে সেদিনই আমরা জানবো তুই মরে গেছিস। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছিস? মাথা নিচু করে টুপটুপ জল ঝরাচ্ছে ইনায়ার চোখ থেকে। এত কঠিন শর্ত কি করে মেনে নেবে? ওদের না দেখে না কথা বলে যে ও থাকতে পারবে না। ইনায়ের মা আর আনায়া ওরা নিশ্চুপ কান্না করছে। কান্না সামলে ইনায়া জবাব দিল, ঠিক আছে, তোমরা যাই চাও তাই হবে। কলিজা ফেটে যাচ্ছে ইনায়ের। কী করে এত কঠিন শর্ত ওকে দিতে পারলো ওর ভাই? মুখ বুঝে তবুও চুপ করে রইল ইনায়া। তখনই ইকরাম বলে উঠল, তুই কি জানিস আইজান আর ওর বাবা মা ওই বাড়ির আশ্রিতা? আশ্রিত মানে কি? তুই কি জানিস না, নাকি জেনেও অভিনয় করছিস? আমি সত্যি ও জানি না ভাইয়া। বাহ, এরকম একটা ছেলের সাথে প্রেম করেছিস, আবার অবৈধ সম্পর্কে জড়িয়েছিস, যে কিনা এত বড় সত্য গোপন করলো। কি বলতে চাইছো সোজাসুজি বলো। আইজান যে বাড়িতে থাকে ওইটা ওদের বাড়ি না। আইজানের বাবা ছিলেন ওই বাড়ির কেয়ারটেকার। ওই বাড়ির মালকিন ওনার এক মেয়ে স্বামী নেই। ওনারা আইজানের বাবাকে খুবই আপন ভাবত। সেই মেয়ের বিয়ে হয়ে যাবার পর ওই মহিলা একা হয়ে গেলেন। তাই সঙ্গ দেওয়ার জন্য গ্রাম থেকে আইজান আর ওর মাকে এই বাড়িতে তুলে আনেন আইজানের বাবাকে দিয়ে। আর ওই মহিলা যাকে আইজান ফুপু বলে, তিনি খুব সহজে ওদের আপন করে নিলেন। ওনারও বিশাল সম্পত্তি এখন আইজানরা ভোগ করছে। এইসব কিছু শুনে যেন ইনায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত বড় সত্য আইজান লুকিয়েছে। ইনায় উঠে রুমে চলে গেল। সবাই আফসোস করছে ইনায়ের জন্য। এত বড় বোকামি কেন করছে মেয়েটা? ইনায় রুমে গিয়ে পায়চারি করছে। আইজানকে ফোন দিবে কি দিবে না ভাবতে ভাবতে ফোন দিল। রিং হওয়া মাত্র আইজান ফোন রিসিভ করলো। মিস করছিলে বুঝি? হুম। কতটা মিস করছিলে বাবু? দেখা করতে পারবে বিকেলে? এক্ষুনি আসি। না, বিকেলে লেকের পাশে এসে। ওকে। ইনায় কল কেটে দিল। বিকেল হতে বেরিয়ে পড়ল লেকের উদ্দেশ্যে। সবাই তখন যার যার কাজে ব্যস্ত। আয়নাকে বলেও বেরিয়ে যায়। লেক বেশি দূর না, অল্প একটু। রিক্সা করে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 10 মিনিট। প্রতিদিন হেঁটে যায়, কিন্তু আজ পা চলছে না, তাই রিক্সা করেই গেল। দূর থেকে আইজানের গাড়ি দেখা যাচ্ছে। গাড়িতে হেলান দিয়ে আইজান দাঁড়িয়ে আছে।
ব্ল্যাক ফুল হাতা শার্ট পরেছে, ব্লু জিন্স প্যান্ট, প্রতিদিনের মতো আজও স্পাইক করা চুল। রিক্সা থেকে নেমে আইজানের মুখোমুখি গিয়ে দাঁড়ায় ইনায়া, মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কি হলো গো, মুখ এমন হুতুম প্যাঁচার মতো করে রেখেছো কেন? কিছু জরুরি কথা আছে, সামনের দিকে চলো। আগে বলো কি হয়েছে? বাড়িতে আবার কেউ গালি দিয়েছে, মেরেছে? না, কি? ইনায়া বলো, এরকম লাগছে কেন? ইনায়া আইজানের হাত চেপে ধরে টান দিতে গেলেই আইজান চিৎকার করে ওঠে। সাথে সাথে ইনায়ার হাত ছেড়ে আইজানের দিকে তাকায়। আইজান তখনই হাত ছাড়ছিল। কি হয়েছে হাতে? কই কিছু না, সামনের দিকে যাবে বলেছিলে না? এসো। আইজান হাতে কি হয়েছে? মারামারি করেছো? উফ, না তো পাখি। আইজান হেঁটে হেঁটে লেকের কাছে চলে গেল। ইনার পিছন পিছন গেল। আইজান হাত দেখাও। কিছু হয়নি পাগলি। তুমি দেখাবে কি না? বলছি তো কিছু না। ওকে, আমি যাচ্ছি। দাঁড়াও। আইজান শার্টের হাত উপরে তোলে। ইনার তাকিয়ে দেখে হাত কাপড় দিয়ে প্যাঁচানো। ইনার হাতের কাপড় খুলে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। হাতের মধ্যে 4টা কাঁটা টান, টানগুলো পুরোপুরিভাবে ধাঁবানো। কি করেছো এসব? সরি পাগলি, রাগ করিস না। কাল তোমার এত কষ্ট দেখার পর আর নিজেকে কিছুতেই শান্ত করতে পারিনি। তুমি ব্যথা পাচ্ছ আর আমি পাবো না, তাই কি করে হয়? তাই বলে এসব করবে? বিশ্বাস করো, তুমি যে আঘাত পেয়েছো সেই কষ্টের কাছে এই আঘাত কিছুই না। তোমার শরীরে তোমার ভাইয়ের দেওয়া প্রতিটা আঘাত আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার মনে হয়েছিল আমার পুরো শরীর যদি কেটে ফেলি তাও কম হবে। ইতর কুত্তা, কেন করলি এরকম? ইনায় কেঁদে কেঁদে হাত পা ছুঁড়ে আঘাত করছে আইজান। আইজান ইনাকে সামলানোর জন্য শক্ত করে বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর ইনায় শান্ত হলো। এবার বলো কি জরুরি কথা? যা বলতে এসেছিল তার এখন বলতে পারছে না ইনায়া। কি করে বলবে? এই পাগল ছেলে যদি আর কিছু করে বসে। দুপুরে খাওনি নিশ্চয়? কি করে খাবো? আপনার ফোন পেয়ে তো ছুটে আসলাম। চলো খেয়ে নেবে। আইজানের গাড়িতে করে সামনের একটা রেস্টুরেন্টে দুজন খেতে গেল। আইজান খাচ্ছে, ইনায় বসে বসে দেখছে। এর মধ্যে আইজান ফোন আসলো, ফুপিমা লেখা। আসসালামু আলাইকুম ফুপিমা। আইজান লাউডস্পিকার দিল। তুই কই গেছিস না খেয়ে দুপুরে? আমি তোর সাথে খাই জানিস না, ঘুমেছিলে তাই ডাকিনি। সরি, আমার বাচ্চাটা, আমি রেস্টুরেন্টে খাচ্ছি আপনার বৌমার সাথে। বললাম তো সরি ফুপিমা। উনি ফোন কেটে দিলেন। তোমার ফুপি তোমায় খুব আদর করেন, তাই না? হ্যাঁ, ইনায়া নিজের ফুপিও এত ভালোবাসতো কিনা জানি না। না জানার ভান করে ইনায়া জানতে চাইলো। উনি তোমার নিজের ফুপি না? না, এই গল্প অন্যদিন বলবো। এতদিন বলনি তো? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আইজান নিজে থেকে যখন বলছে অন্যদিন বলবে, তাই আর ইনায়া জোর করেনি। তোমার পরিবারকে নিয়ে আসার জন্য বলছেন ভাই আর বাবা। সত্যি? সত্যি। ওহো, এতক্ষণে খুশির খবর দিলে। কাল নিয়ে আসি। সামনের মাসে ফুপি লন্ডন চলে যাবেন। কাল না পরশু আসো, আমি বাড়িতে বলে দিব। কি যে খুশি লাগছে, ড্যান্স করতে মন চাইছে। এত খুশির কি হলো? কি বললা তুমি? তোমাকে আমি বউ করে পাবো আর খুশি হব না? পাগল একটা। 2 দিন পর আইজানদের পুরো পরিবার ইনায়াদের বাড়িতে আসে। ড্রয়িং রুমে বসে আছে ওরা। কাজের মেয়ে সবাইকে ড্রিঙ্ক আর কিছু নাস্তা দিয়ে গেল। ওরা এসেছে প্রায় 10 মিনিট। এখনো পর্যন্ত বাড়ির কারো আসার নাম নেই। আইজান ভীষণ লজ্জা পাচ্ছে বাড়ির লোকেদের কাছে। এর মধ্যে ইনায়ার বাবা আর 2 ভাই আসলেন। সালাম দিয়ে কুশল বিনিময় করে সোফায় বসলেন। ইনায়ার বাবা প্রথমে কথা শুরু করলেন। কাজের কথা আসা যাক, আমরা এখানে একসাথে জড়ো হওয়া যে কারণে। সেটা তো অবশ্যই বেআই সাহেব, আমাদের ছেলে আইজানের বিয়েতে আমরা কোনো কিছুর কমতি করতে চাই না। আইজানের ফ্যামিলি তো আপনাদের বাড়ি আশ্রিতা। আশ্রিত ছেলের জন্য এত কিছু করার কি দরকার? বুঝলাম না বেআই সাহেব, আইজান আশ্রিত মানে কি বোঝাতে চাইছেন? আমরা সবই জানি মেয়ের বিয়ে দেবো আর খোঁজ নেব না, তা কি করে হয়? ধামাচাপা দেওয়ার দরকার নেই, সত্য বলে দেয় উত্তম। যেহেতু জানেন তাই আর তর্কে জড়াতে চাই না। আইজানের বাবা আমার নিজের রক্তের ভাই না, এটা ঠিক। তবে আইজান আমার নিজের ছেলে চাইতেও বেশি আপন। আর আমার সম্পত্তির উত্তরাধিকারী বলতে কেবল আমার মেয়ে। ওর যা আছে আমার সম্পত্তি ওর লাগবে না, তাই সব কিছু আমার এই ছেলে আইজানের হবে। সম্পত্তি দিয়ে আমি মানুষ হিসাব করি না। ছোট মুদি দোকানের হলেও যদি চরিত্র ভালো হয় তবে সেই প্রকৃত মানুষ আমার দৃষ্টিতে। তো আপনি কি বোঝাতে চাইছেন আমার আইজানের চরিত্র খারাপ?
সেটা তো আপনিই জানেন। যাই হোক, আমার মেয়ে যদি সংসার করতে পারে আমাদের আপত্তি নেই। কাজের কথায় আসি, আমি আইজানের বিয়ে ধুমধাম দিতে চাই। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা দুঃখিত। বিয়ে আমরা পারিবারিকভাবে কেবলই একজন কাজী ডেকে কবুল বলিয়ে বিয়ে সম্পন্ন করতে চাই। তবে তাই হোক, আগামী শুক্রবার আমি কাজী আর রেজিস্টার নিয়ে আসব। মেয়ে নিয়ে যাব, পরের দিন রিসেপশন আমাদের মন মতো হবে। মেয়ে নিয়ে যাওয়ার পর আপনাদের যা খুশি তাই করবেন, আমাদের আপত্তি নেই। এখন কি মেয়ে দেখতে পারি? আইজানের ফুপির কথার উপর আর কেউ কথা বলেনি। তা তো অবশ্যই। ইকরাম, যাও তোমার মাকে বলো ইনায়কে নিয়ে আসতে। ইকরাম ভিতরে রুমে গেল। কিছুক্ষণ পর ইনায়কের সাথে নিয়ে ওর মা আসলেন। ইনায় প্রতিদিনের মতো আজও ড্রেস পরেছে। আইজান ভেবেছিল আজ অন্তত শাড়ি পরবে। ইনায়কে দেখে আইজানের বড্ড রাগ হলো, তাই আর ইনায়ের দিকে না তাকিয়ে মাথা নিচু করে বসে আছে। আইজানের ফুপি ইনায়কে পাশে এনে বসান। মাশাল্লাহ, বরাবরের মতন আমার আইজানের পছন্দ বেস্ট। বিয়ে করার ক্ষেত্রে ও একদম বেছে মেয়ে পছন্দ করেছে। ইনায় চুপ করেই আছে। দেখি মা, হাতটা দাও। আইজানের ফুপি নিজের হাতের আংটিটা খুলে ইনায়াকে পরিয়ে দিলেন। ডায়মন্ড রিং ইনার হাতে বেশ মানিয়েছে। আইজান আর চোখে তাকাচ্ছিল। ইনার মুখটা কালো, চোখগুলো ফোলা ফোলা। পুরো রাত কেঁদেছে মেয়েটা। আইজান বেশ বুঝতে পারছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে কখনোই ইনাকে কাঁদতে দিবে না। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ওনারা চলে যান। ইনা একবারও আইজানের দিকে তাকায়নি। আইজানের বুকে ঝড় বইছে। ইনার কেন এমন করলো? চুপটি করে সোফার মধ্যে বসে আছে ইনায়া। ইনার মা পাশে এসে বসলেন। আরেকটিবার ভেবে দেখ মা, বিয়ে হয়ে গেলে কিন্তু আর কিছুই তোর হাতে থাকবে না। জীবন তোর, সিদ্ধান্ত তোর। মা, আমি জানি তোর পেটে কোনো বাচ্চা নেই। বাচ্চা হতে গেলে যে কয়টা লক্ষণ, কিছুই তোর মাঝে নেই। মিথ্যে বলে মায়ের চোখ ফাঁকি দিতে পারবি না। আমি আইজানকে ভালোবাসি। ওকে চাই সারা জীবন নিজের কাছে পেতে চাই। তোর বাবা সেদিনও আইজানকে দেখেছেন একটা মেয়েকে নিয়ে হোটেলে ঢুকতে। উনি মন থেকে আইজানকে মেনে নিতে পারবেন না। মা, বাবার বয়স হয়েছে, কাকে থেকে কাকে দেখেছেন আইজান ভেবে বসে আছেন। তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস রে মা, তোর আর বুদ্ধশক্তি কিছুই নেই। মা চলে গেলেন। ইনার মাথায় হাত দিয়ে বসে আছে। উফ, সবাই মিলে পাগল করে দিচ্ছি, শুধু জ্ঞান আর জ্ঞান। আইজান বাসায় ফিরে ইনাকে ফোন দিল। এই কি সমস্যা তোমার? আমার দিকে তাকালে না কেন? কে বলেছে তাকাইনি? কালো শার্ট, কালো প্যান্ট দেখতে বেশ লাগছিল। এভাবে গাল ফুলিয়ে রেখেছিলে কেন? তুমি শাড়ি পরলে না কেন? আজ প্রথম ফুপি দেখলেন তোমায়। যেদিন বিয়ে করে নিয়ে যাবে সেদিনই পরবো। অনেকক্ষণ কথা বলার পর ইনায় ফোন রেখে দিল। ইনায়া ভাবছে আইজানকে ওর ফ্যামিলির অপছন্দের অনেক কারণ আছে। ওরা কেবলই ওর খারাপ গুণ দেখেছে, ভালো কিছু দেখেনি। প্রথম ইনায়াও আইজানকে বাজে ছেলে ভাবত। দেখলেই রাগে চোখ ফিরিয়ে নিত। সবসময় মারামারি করতো আইজান। অনার্সের ক্লাস শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ক্লাসে যেত ইনায়া, আর প্রতিদিনই আইজান একটা না একটা বিষয় নিয়ে মারামারি করতো। ইনায়া ভাবতো আইজান ওর সিনিয়র, কিন্তু যেদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে আইজান বক্তৃতা দেয় সেদিনই ইনায়া জানে আইজান ওর জুনিয়র, তাও 2 ক্লাস। আরও রাগ বাড়ে আইজানের উপর। এত ছোট ছেলে বড় বড় ভাইদের সাথে মারামারি করে। অনুষ্ঠান শেষ করে ইনা ফিরছিল রাস্তায়। আইজানের সাথে দেখা। হাই ইনায় বেবি। এই অভদ্র ছেলে, তুই আমায় সম্মান দিয়ে কথা বলবি। মানে কি এরকম তুই তোকারি করছো কেন? কারণ আমি তোর সিনিয়র। এই ছেলে, আমি অনার্স ফার্স্ট ইয়ার আর তুই ইন্টার। তো কি হয়েছে? বড় আপুদের সম্মান দিতে হয়, জানিস না? তা কি রকম সম্মান? দেখলে সালাম দিবি, ভদ্র ভাষায় কথা বলবি। ও রিয়েলি সুইটার্ট। আবার অভদ্রতা? বাবু, তোমায় রাখলে তো লাল টমেটোর মতো লাগে। ইচ্ছে করে সালাদ বানিয়ে খেয়ে ফেলি। তোকে জুতা খুলে মারতে মন চাইছে। প্লিজ, জুতা না, হাত দিয়ে মারো। ইনা ঠাস করে একটা চড় মেরে বসে আইজানের গালে। থাপ্পড়ের শব্দে অনেকে দুজনের দিকে তাকায়। থাপ্পড়ের শব্দ খুব জোরেই হয়েছে। ক্যাম্পাসে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আইজানকে থাপ্পড় মারে কে ইমি? আইজান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইনার রাগে কাঁপছে। ওর বান্ধবী অরিত্রী ওকে টেনে নিয়ে বেরিয়ে গেল। আইজানের সাথে ছেলেরা বলল, ভাই, মেয়েটার হাত ভেঙে দেই। তোর সাহস তো কম না, তুই ইনায়ের হাত ভেঙে দিবি?
ভাই ভুল হয়ে গেছে, মেয়েটা আপনাকে থাপ্পড় মারলো তো তাই। মেয়েটা না, ও হচ্ছে তোদের ভাবি। সত্যি উনি ভাবি, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিবেন। পরের দিন কলেজে যায়নি ইনা। অরিত্রী নিষেধ করেছে। বাসে বসে বসে বোরিং হচ্ছে, তাই ছাদে গেলেও ফুল গাছে পানি দিচ্ছিল। হঠাৎ নিচের চোখ যেতেই দেখে আইজেন দাঁড়িয়ে। আইজেনকে দেখে ইনায় ভয় পেয়ে যায়। বাড়ি পর্যন্ত চলে এসেছে, না জানি কী বিপদ হয়। ছুটে রুমে চলে গেল ইনায়া। ভয়ে ওর কান্না পাচ্ছে। অরিত্রীকে ফোন দিল। দোস্ত বাঁচা আমাকে। কি হয়েছে তোর? দোস্ত আইজান আমার বাসার নিচে। কি বলিস ভগবান, কি বিপদ আসলো? কি করব আমি? ভয় পাস না, কাল গিয়ে আইজানকে সরি বলে দেখবি, যদি কাজ হয়। কখনোই না, ওই গুন্ডাটাকে আমি সরি বলবো না। তোকে তো আমি মেরে তক্ত বানিয়ে দিতে মন চাইছে। কি দরকার থাপ্পড় মারার? উফ, মাথা ঠিক ছিল না। এখন মাথা ঠিক, তাই সরি বলবি। উফ। পরের দিন কলেজ গেটে দাঁড়িয়ে আছে ইনা। অরিত্রীর অপেক্ষা করছে। আশেপাশে সবাই যেন এলিয়েন দেখার মতো তাকিয়ে আছে। কেউ কেউ হাসছে, কেউ কেউ ফিসফিস করছে। লজ্জায় জড়সড়ো হয়ে একপাশে দাঁড়িয়ে আছে ইনায়া। কয়েকটা ছেলে ওর গা ঘেঁষে পাশ দিয়ে গিয়ে বলছে, ছোট ক্লাসের ভাইদের সাথে প্রেম করতে মজা লাগে, আমাদের চান্স দিতে পারো না? কি বলছে এই ছেলেগুলো আজব। এর মধ্যে অরিত্রী চলে আসে। দুজনেই কলেজে প্রবেশ করলো। কলেজে এসে যেন মস্ত ভুল হয়ে গেছে। যার যা মুখে আসছে তাই বলছে। দেখছিস অরিত্রী, তুই বলেছিলি এই গুন্ডার কাছে মাপ চাওয়ার জন্য, এবার দেখলি তো কি হলো। শেষ পর্যন্ত ও তোকেও প্রেমিকা বানিয়ে দিল। চল, আজ আর ক্লাস করবো না, বাড়ি যাব। মাঠের কাছে আসতেই দেখতে পেল আইজেন কয়েকটা ছেলেকে নিয়ে মাঠে বসে আছে। দুটো সেখান থেকে চলে যেতে চাইলে একটা ছেলেকে আইজেনকে ডাক দিল। ভাই ওই দেখেন ভাবি। আইজেন চশমা খুলে ইনার দিকে তাকায়। ইনা দ্রুত হাঁটছে। আইজেন পিছন থেকে, সুইটহার্ট, এত রাগ ভালো না। সামান্য একটা ভুলের জন্য এত রাগ করবে? ইনা বুঝতে পারল না আইজেন কি বলছে। আবার আইজেন বলল, মাত্র 20 মিনিট ওয়েটিং পেয়ে এই অবস্থা, থাপ্পড় পর্যন্ত মারলে। প্লিজ এবার তো মাফ করো। মাঠের মধ্যে থাকা সবাই আইজেনের কথা শুনে হাসছে। ইনা এবার বেশ বুঝতে পারলো আইজেন ওকে অপদস্থ করার জন্য এসব করছে। কিছু বলার জন্য পিছন ফিরে তাকাতেই দেখে আইজেন একদম ওর কাছে চলে আসছে। কেন করছেন এসব? আইজেন ওর কোনো কথা শুনলো না। আইজেন ইনার হাত মুষ্টিবদ্ধ করলো। ইনা ছুটানোর জন্য ছটফট করছে। আইজেন বেশ জোরেই ধরেছে। ইনা ছুটতে পারছে না। চুপচাপ হাত ধরে গেটের বাহির পর্যন্ত যাবে, না হলে খুব খারাপ হয়ে যাবে। ইনা আবারও হাত ছুটতে চাইলেও খুব ব্যথা পায় হাতে। গেটের বাইরে আসতেই ইনার হাত ছেড়ে দেয় আইজেন। ক্লাস না করে চলে যাচ্ছ কেন? আপনার যন্ত্রণায় আমার লেখাপড়া শেষ হয়ে গেল। শেষ হবে কেন, বরং ভালো হবে। আমার জিএফের অভিনয় করে যাও। এরপর আর 15 দিন কলেজ যায়নি ইনায়া। বাড়িতে ছাদে উঠলেই আইজেনকে দেখতে পায়, তাই ছাদে ওঠা ছেড়ে দিয়েছে। সকালে আনায় রুমে আসতেই ইনার ধ্যান ভাঙে। আপু, আইজান ভাই এসেছেন। আজ এত সকালে কেন? তোকে নিয়ে শপিং করতে যাবেন। বাবা ভাইয়ারা কোথায়? ওরা পারমিশন দিয়েছে, তুই রেডি হয়ে আয়। ইনার ড্রেস পরে বাইরে আসলো। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। আইজেন পাশে আর কেউ নেই। তুমি আসবে বললে না তো? ভাবলাম এসে সারপ্রাইজ দেই। তুমি শপিং করে নিতে আমার যাওয়ার দরকার কি ছিল? আমার প্রথম বিয়ে এটা, বউয়ের পছন্দ মতো সব কেনাকাটা করব। প্রথম বিয়ে মানে আরও করার ইচ্ছে আছে নাকি? কি যে বলো, একজনকে পেতে কত কষ্ট করতে হচ্ছে। আর দরকার নেই বাবা। আচ্ছা তাহলে চলুন এবার। আনায়াকে সাথে নিয়ে চলো, বাচ্চা মেয়ে, ওরও হয়তো বোনের বিয়ের শপিং করার ইচ্ছে করতে পারে। দাঁড়াও, আনুকে ডাকছি। আনু, আনু। হ্যাঁ আপু বল। চল না আমাদের সাথে। আমি? হ্যাঁ চল চল প্লিজ। 5 মিনিট, আমি আসছি। ইয়ানা, তুই যাবি যা, আনায়া যাবে না। ও গেলে কি হবে মা? এত কিছু বলতে পারবো না, আনায়া যাবে না, ব্যাস। আনায়া মন খারাপ করে রুমে চলে গেল। আইজেন বেরিয়ে গেল, সাথে ইনায়াও। আইজেন গাড়ি চালাচ্ছে, পাশে বসে নীরবে কেঁদেই যাচ্ছে ইনায়া। আইজেন গাড়ি ব্রেক করতেই ইনায়া ভয় পেয়ে যায়। তোমার ন্যাকা কান্না বন্ধ করবে? ইনায়া প্লিজ কাঁদবে না। তুমি জানো না জান, তুমি কাঁদলে আমার সহ্য হয় না। সবাই এরকম করে কেন আইজান? কি অপরাধ করেছি বলো তো?
সবাই আমার জন্য এরকম করছে। তুমি দেখো জান, সব ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে যাদের এত সমস্যা, সবাই একদিন ভুল প্রমাণিত হবে। আমাদের ভালোবাসাটাই জয়ী হবে। তাই যেন হয়। আইজান এক হাত দিয়ে ইনায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে, অন্য হাতে গাড়ি চালায়। শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। ইনায়া চোখ মুছে বাইরে বের হলো। পাশেই একটা রেস্টুরেন্ট। কিছু খাওনি নিশ্চয়ই? না, তুমিও তো খাওনি। চলো আগে কিছু খেয়ে নেই। চলো। ইনা আর আইজান দুজনে একটা রেস্টুরেন্টে গেল। নাস্তা করে নিল দুজনেই। মন কি ফ্রেশ হয়েছে? হুম। আর কখনো কাঁদবে না, মনে থাকবে? থাকবে। দুজনেই শপিং করতে গেল। আইজান দামি দামি লেহেঙ্গা শাড়ি দেখাচ্ছে, ইনার সেদিকেই চোখ নেই। কি তোমার কি এগুলো ভালো লাগছে না? তাহলে চলো অন্য দোকান দেখি। আইজান, এই শাড়িটা কেমন? কি বলছো? কাতান শাড়ি? এত দামি জিনিস রেখে তোমার এই সস্তা কাতান শাড়ি ভালো লাগছে? তুমি খেয়াল করে দেখো, কত সুন্দর পদ্ম ফুলের ডিজাইন, মাঝে মাঝে কয়েকটা স্টোন দেয়া। কি অপরূপ শাড়ি। ধ্যাত, আজগুবি কথা রাখো। এই শাড়ি পছন্দ হলে নাও, তবে বিয়ের জন্য অন্য কিছু দেখো। আমি বিয়েতে এই শাড়িটাই পরবো। ইনায়া রাগ হচ্ছে কিন্তু। প্লিজ জান, এই শাড়ি নেই? এই যে ভাই, এই শাড়ির প্রাইস কত? 5,000 টাকা। ইনায়া, কামন বেবি, এই শাড়ি মাত্র 5,000 টাকা। তুমি কি বুঝতে পারছো? আইজানের বউ বিয়েতে মাত্র 5,000 টাকা দামের শাড়ি পরবে। তোমার বউকে যদি 5,000 টাকা দামের শাড়িতেই সুন্দর লাগে, তাহলে ক্ষতি কি? ওকে ওকে, যা খুশি কিনো। ইনায় শাড়িটা কিনে নিল। শাড়ির সাথে ওড়না না থাকায় আলাদা বিয়ের ওড়না কিনল। আইজান একটা কথাও বলেনি এতক্ষণ। আরও অল্প কিছু কেনাকাটা করে দুজনেই বেরিয়ে গেল। আইজান রাগে গাড়ি চালাচ্ছে, ইনায় মনে মনে ভাবছে, তোমার নিজের রোজগারের টাকায় যদি দামি শাড়ি কেনার কথা বলতে, আমি গর্ব করে কিনে নিতাম। কিন্তু অন্য কারোর টাকায় আমি বিয়েতে দামি শাড়ি পরতে চাই না আইজান। সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। জানালার বাইরে মুখ বের করে আছে ইনায়া। বাতাসের সাথে চুলগুলো খেলা করছে। আইজান একটা ফুচকার দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করালো। ফুচকা খাবে? খাবো। তাহলে চলো। আইজান ইনার বাইরে বের হয়। মামা, ফুচকা দিন তো, 2 প্লেট দিন। বসেন মামা, দিচ্ছি। দুটো চেয়ারে দুজন বসলো। রাগ কমেছে? কিসের রাগ? আমার রাগের কি কোনো মূল্য আছে নাকি? এত রাগ করতে হবে না গো, খাইয়ে দাও। আইজান ইনায়াকে খাইয়ে দিল। অনেকক্ষণ নদীর পাড় দিয়ে হাঁটলো। তারপর দুজন বাসায় ফিরল। ইনার বিয়ের শাড়ি কারোর পছন্দ হলো না। এই শাড়ি কিনলি, তা শপিং মলে যাওয়ার দরকার কি? ফুটপাত থেকেই কিনে আনতে পারতি। কি চয়েস বাবা, তুই এই শাড়ি চয়েস করলি নাকি বরের টাকা বাঁচানোর জন্য? ইনা কোনো উত্তর দিল না। আজকাল বড্ড নির্লজ্জ হয়ে গেছে, কারো কথা যেন গায়ে লাগে না। প্রতি উত্তর হিসাবে একটা মুচকি হাসি দিল। রুমে এসে ফ্যান ছেড়ে দিল। খোলা চুল নিয়ে ভাবতে লাগলো, আমি কি আইজানকে বিয়ে করতে চেয়ে ভুল করছি? ভালোবাসা হারানোর যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না। তাহলে ভুল কি করলাম? সবাই এমন করে কেন? মায়েরা কত খুশি থাকে মেয়ের বিয়ের সময়, নিজ হাতে সব কিছু শিখিয়ে দেয়, কত দোয়া করে মেয়েদের ভবিষ্যতের জন্য। আমার বেলা সব উল্টে যাচ্ছে, সবাই গালি দেয়া ছাড়া কোনো দোয়াই দিচ্ছে না। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। ঝরঝর করে পানি এসে শরীর ভিজিয়ে দিচ্ছে। ভিতরেও যন্ত্রণা কমে যাচ্ছে। অনেকক্ষণ পর ইনায়ার বাইরে আসলো। এসে দেখে ডক্টর নিয়াজ ড্রয়িং রুমে বসা, বড় ভাইয়ের সাথে গল্প করছে। ইনায়াকে দেখা মাত্র উঠে দাঁড়ালেন। এনো, তোমার শরীর এখন কেমন? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। এই নাও কার্ড। আগামী বুধবার আমার বিয়ে। তোমার বিয়ের 2 দিন আগে অবশ্যই আসবে কিন্তু। ইনশাআল্লাহ চেষ্টা করব। তা ভাবি কি করে? এই আমার মতোই ডাক্তার। খুশি হলাম। ইনা নিজ হাতে 3 কাপ কফি বানিয়ে 2 কাপ নিয়াজ আর ইকরামকে দিল, আর নিজের জন্য 1 কাপ ছাদে নিয়ে গেল। ছাদে ফুলবাগানের লাল গোলাপ ফুটেছে, সুবাস ছড়াচ্ছে চারিদিকে। হঠাৎ করে ইনায়ের ফোন বেজে উঠল। আননোন নাম্বার দেখে ফোন রিসিভ করছে না। 2-3 বার ফোন দিচ্ছে, তাই বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো ইনায়া। হ্যালো, কে বলছেন? কনগ্রাচুলেশনস মুটকি, তোর নাকি বিয়ে? ওরেই তোর, তুই এতদিন পর কোথা থেকে? বিদেশে ছিলাম। কিন্তু তুই বিয়ের খবর কি করে জানলি? অরিত্রী বলল। তুই আমার সাথে যোগাযোগ না করে অরিত্রীর সাথে যোগাযোগ করলি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি?
আরে বাবা, রাগ করছিস কেন? রাস্তায় অরিত্রীর সাথে দেখা, তখন জানলাম তোর বিয়ে। ওর কাছ থেকে তোর নাম্বার নিয়েছি। আচ্ছা আবেগ, সত্যি করে একটা কথা বল, তুই হঠাৎ এভাবে উধাও হলি কেন? বনবাসে গিয়েছিলাম সব ছেড়ে, বিদেশে চলে গেছিলাম। আবেগ, আমি জানতে চাইছি কেন গিয়েছিলি, আর যোগাযোগ বন্ধ করলি কেন? এসব থাক, তোর বিয়েতে আসবো কিন্তু। না আসলে তোর হাড় ভেঙে দিব। আচ্ছা। আবেগ শোন। ওপাশ থেকে আবেগ ফোন কেটে দিল। পুরো 1.5 বছর আগে আবেগ ওকে ফোন দিয়েছে। একসময় আবেগ ছিল ইনার কলিজার টুকরো ফ্রেন্ড। আইজানের সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই আবেগের সাথে দূরত্ব বাড়ে। একসময় দূরত্ব খুব বেশি হয়ে যায়। বাড়ির সবাই মিলে নিয়াজের বাড়িতে যাচ্ছে। আজ নিয়াজের বিয়ে। ইনার যেতে রাজি হচ্ছে না। ইকরাম অনেকবার বলেছে যাওয়ার জন্য। দেখ, নিয়াজ নিজে থেকে এসে দাওয়াত দিয়েছে তোকে। এতবার করে বলছি, তাও কেন যাবি না? ভাইয়া, আমার ইচ্ছে করছে না। নিয়াজ রাগ করবে, প্লিজ চল। ভাইয়ার এমন রিকোয়েস্ট ফেলতে পারেনি ইনারা। ওয়েট করো, আসতেছি। রুমে গিয়ে সাদা গ্রাউন্ড পরে হালকা মেকআপ করলো, চুলগুলো খোলা রাখলো। সময় 8 ঘন্টাও লাগেনি, চলে আসলো। ইনার দিকে তাকিয়ে ওর মায়ের ভিতরটা হাহাকার করে ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে উনি বলে উঠলেন, আজ নিয়াজের পাশে তুই থাকতি, আর আমরা চিন্তামুক্ত হতাম। ইনা কিছু বললেন না। ওনার কথায় সবাই মনে মনে আফসোস করলো। গাড়ি এসে থামলো একটা কনভারসেশন সেন্টারে। খুব সুন্দর করে সাজানো চারপাশে। সুন্দর তো হবেই, এত বড় ডাক্তারের বিয়ে। ওরা গিয়ে একপাশে টেবিলে বসলো। নিয়াজের মা আর বোন এসে ওদের সাথে সাক্ষাৎ করলো। ইনাকে দেখে নিয়াজের মা বললেন, ইনায়া এসেছো? এসো এসো, আমার ছেলের বউকে দেখবে। উনি হয়তো মস্করা করে কথাটা বললেন, তবুও ইনায় হাসি মুখে বলল, জি আন্টি, অবশ্যই চলুন। ওরা সবাই বউ দেখার জন্য স্টেজের দিকে যায়। নিয়াজ আর ওর বউ দুজনেই ছবি তোলায় ব্যস্ত। ইনারদের দেখে হাত দিয়ে ইশারা করলো। ওরা সবাই স্টেজে উঠে গেল। নিয়াজ ওর বউয়ের সাথে পরিচয় করিয়ে দিল। ওর বউ গায়নি বিশেষজ্ঞ, খুব গর্ব করে পরিচয় দিচ্ছে। সবাই ওর সাথে ছবি তুলিয়ে ইনায়াও তুলে। ছবি তুলে আসার সময় নিয়াজ ইনায়াকে ডাকে। সবাই নেমে আসলে ইনায়া যায় নিয়াজের সামনে। আসলে ইনায়া কপাল বলে একটা কথা আছে। দেখো আমার কপাল, ভেবেছিলাম তুমি আমার জন্য পারফেক্ট হবে, কিন্তু এখন মনে হচ্ছে অপি আমার জন্য পারফেক্ট। দুজনের পেশাও সেম। নিয়াজের বউ অপি পাশে থেকে বাঁকা হাসি দিচ্ছে। ঠিক বলেছেন ভাইয়া, আসলে আপুকে আপনার পাশে খুব মানাচ্ছে। আমাকে রিজেক্ট করে ভুল করলে। কি জানি, হয়তো ভুল নয়তো ঠিক। নিয়াজের সামনে থেকে চলে আসতে গিয়ে ইনায়া শুনে নিয়াজের ওর বউকে বলছে, কি চেহারার ঝিলিক, আর এত ডিমান্ডও তোমার নখেরও যোগ্য না। ইনার মুচকি হাসি দিয়ে ভাবে আর বলে, নিয়াজের আমার প্রতি যা ছিল তা মোহ। কারণ ভালোবাসলে ভালোবাসার মানুষকে কেউ কখনোই ছোট করে না। বিয়েতে নিয়াজের মা বোন অনেকে অনেকভাবেই অপমান করে ইনায়াকে। নিয়াজকে ফিরিয়ে দিয়েছে, এতে যেন ইনায়া কত বড় অপরাধ করে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ করেই ওর বাসায় ফিরে। গাড়িতে সবাই মিলে ইনায়াকে কতভাবে হেনস্থা করে। আনায়া আর ওর ভাবি দুজন মিলে বারবার নিয়াজের বউয়ের শাড়ি গহনা নিয়ে কত কথা। ইনায়া যেন শুনেও শুনল না। বাসায় ফেরার পর নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। 2 দিন পর বিয়ে, কিন্তু এই বাড়িতে কারো কোনো মাথা ব্যথা নেই। রাতে না খেয়ে ঘুমিয়ে থাকে ইনায়া। সকালে হই হুল্লোড় শুনে ঘুম ভাঙে। কী হলো ভাবছে, এত সকালে কিসের এত চিৎকার চেঁচামেচি। বাথরুম থেকে ফিরে বাইরে বের হয়। সোফায় মামা মামি চাচা চাচি সবাইকে দেখে অবাক হয় ইনায়া। তখন ইনার মামি বলে ওঠেন, তোর বাবা ফোন দিয়ে পাগল করে দিচ্ছেন, ওনার মেয়ের বিয়েতে আসতেই হবে, তাই চলে আসলাম। চাচিও এই কথা বললেন। ইনার মুখটা খুশিতে ভরে ওঠে। বাইরে তাকিয়ে দেখে চারিদিকে মরিচপাতি লাগানো। তখনই বাবা রুমে আসলেন। ইনার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওর বাবা এসে ওকে বুকে জড়িয়ে নেন। আমার কলিজারে তুই মা, তোর বিয়েতে আমি কমতি রাখবো না। তুই সুখী হলে আমরা সুখী। শুধু প্রাণ ভরে দোয়া করবো তোর সুখের জন্য। আমরা যত কঠিন হই না কেন মা, সব তোর ভালোর জন্য। তুই যখন নিজেই তোর ভালো বুঝে নিয়েছিস, তাহলে আর আমাদের কি?
ওদের কান্না দেখে সবারই কান্না চলে আসে। সবাই মিলে একসাথে নাস্তা করে। ইনার মামি মডার্ন মানুষ, সারাদিন শুধু শরীরচর্চা নিয়েই থাকেন। নাস্তা শেষ করে ইনায়াকে বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন? পার্লারে যাবি। আজ কেন? আয়নায় দেখেছিস নিজেকে? চোখের নিচে কত কালি পড়ছে। চল ফেসিয়াল করাবি, কাল বিয়ে, সাজ সুন্দর করতে হলে আজ ফেসিয়াল করাতেই হবে। ইনায়া কিছু বলল না। মামির সাথে পার্লারে গেল। বিকেল হয়ে যায় ওদের বাসায় ফিরতে। বাসায় ফিরে দেখে গায়ে হলুদের স্টেজ বাঁধা। সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। ইকরাম, ইশাক সবাই মিলে কত কাজ করছে। আনায়া ভাবি রান্নাঘর সামলাচ্ছেন। সব কিছু যেন কানায় কানায় পরিপূর্ণ। রুমে এসে লম্বা শাওয়ার নিল। তারপর খাবার খেয়ে সবার সাথে গল্প করা শুরু। সন্ধ্যের পর পার্লার থেকে মহিলারা এসে ইনায়াকে সাজিয়ে দিয়েছে। একদম পুতুল লাগছে ওকে। একা একা আয়নায় নিজেকে দেখছে ইনায়া। তখনই আইজানকে দেখতে পায়। পিছন ফিরে তাকিয়ে সত্যি চমকে যায় ইনায়া। আইজানের পাশে আনায়া দাঁড়িয়ে আছে। কেমন সারপ্রাইজ দিলাম আপু? আইজান, তুমি এখন এখানে? আনায়াকে ফোন দিয়ে বললাম তোমার আপুকে আমি প্রথম হলুদ ছোঁয়াতে চাই। আনায়া বলল চলে আসুন। তারপর 1 ঘন্টা ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। সবাই ট্রেস যাওয়ার পর ভাইয়াকে নিয়ে ভেতরে আসলাম। তাই বুঝি? আপু, আমি বাইরে আছি, ভাইয়া একটু তাড়াতাড়ি হলুদ লাগিয়ে দিন। আনায়া হলুদের বাটি রেখে বাইরে গেল। আইজান 1 চিমটি হলুদ নিয়ে ইনার গালে লাগিয়ে দিল। ইনাও আইজানকে হলুদ ছুঁয়ে দিল। আইজান ইনার কপালে চুমু দেয়। কাল থেকেই তুমি শুধু আমার। ইনার লজ্জা হাসি দিল। আইজান চলে যাওয়ার পর হলুদের প্রোগ্রাম শুরু হয়। সব কিছু ভালোই শেষ হয়। বিয়ের দিন সকালে আনায়া একটা ডায়েরি নিয়ে আসে ইনায়ার রুমে। আপু, এই ডায়েরিটা তোর জন্য। কি লেখা এতে? সেটা আজ না, তোর যেদিন খুব খারাপ লাগবে, একা একা লাগবে, মনে কষ্ট হবে, সেদিন এইটা পড়বে। আগে পড়লে কি হবে? মম বুঝবি না, কথা দে তুই সেই দিন এই ডায়েরিটা পড়বি। ওকে, ঠিক আছে। আয়না ডায়েরিটা ইনার লাগেজে দিয়ে দিল। বিয়েতে আইজানদের বাড়ি থেকে 10 জন মানুষ আসে। ইনাকে এই কম দামি বেনারসিতে অপূর্ব লাগছে। আইজান বারবার আর চোখে তাকাচ্ছে। হঠাৎ হাতে একটা গিফটের প্যাকেট নিয়ে অরিত্রী আর আবেগ আসে। দুজনকে দেখে ইনার খুশির শেষ নেই। একসাথে জড়িয়ে ধরে। তোকে খুব সুন্দর লাগছে মুটকি। আজ আমার বিয়ে না হলে নির্ঘাত তোকে এত মার দিতাম, তোর হাত পা ভেঙে যেত। যাক, তাহলে বাঁচলাম আমি। স্টেজের মুখোমুখি চেয়ার নিয়ে বসে আছে আবেগ। এক দৃষ্টিতে ইনায়াকে দেখছে। ইনায় যতবার তাকায় ততবারই আবেগকে তাকিয়ে থাকতে দেখে ইশারা করলো কি। আবেগ হাত দিয়ে কেবলই বুঝালো, তোকে খুব সুন্দর লাগছে। বিয়ের কাজ সম্পন্ন হলো। বিদায় মুহূর্তে সবাই চোখে জল। গাড়ি ছেড়ে দিতেই সবাই গেটের ভিতরে চলে গেল। আবেগ হঠাৎ চিৎকার করে মাটিতে বসে পড়ল। অরিত্রী ওর কাঁধে হাত রাখতেই কান্নে ভেঙে পড়ে আবেগ। অরিত্রী, আমার ইনায়া জন্যের বউ হয়ে গেল। অরিত্রী, আমি কি নিয়ে বাঁচবো? ওকে ভুলে যাওয়ার জন্য 1.5 বছর পালিয়েছিলাম। পারিনি রে। তোকে বলেছিলাম বিয়েতে আসিস না, কেন আসলি? এবার সামলা নিজেকে। ও অন্যের হয়ে যাচ্ছে, সেটা নিজের চোখে দেখার জন্য এসেছিলাম। এবার আমি নিঃস্ব হয়ে গেলাম। অরিত্রী, আমি মরে যাচ্ছি না কেন? আমি যে শ্বাস নিতে পারছি না। এই অরিত্রী, আমার ইনায়া, ও কেন আমার ভালোবাসা বুঝলো না? আমি শুধু ওর জন্য জীবন দিতে পারতাম। তাও কেন আমার সাথে এমন হলো? কি দোষ করেছি? আমি কি করেছি আল্লাহ? কেন ইনায়া আমার হলো না? উত্তর দাও, যে আমার জন্য না তার জন্য। কেন আমার মনে এত ভালোবাসা দিলে তুমি? অরিত্রী নিজেও কাঁদছে। ও জানে আবেগ ইনাকে পাগলের মতো ভালোবাসে। আবেগকে শান্ত করতে পারছে না অরিত্রী। ড্রাইভারকে ডেকে এনে ওকে ট্রেনে গাড়িতে তুলে। এত বড় আলিশান বাড়িতে বধূ সেজে বসে আছে ইনায়া। আশেপাশে অনেক মহিলা কানাঘোষা করছে। ইনায়া প্রথমে ভাবছিল হয়তো ওর বয়স আইজানের বয়স থেকে বেশি, তাই সবাই এরকম করছে। কিন্তু একটা মেয়ে ইনায়াকে শুনিয়ে বলে উঠল, কার জীবনের কথা বলল। অবাক হয়ে তাকায় ইনায়া। আবার আরেকজন মহিলা বলল, আইজান তো সাধু সেজেই থাকে, এরকম করে হয়তো এই মেয়েকে পটিয়েছে। বলি, মায়াদের লাল চামড়া ছেলে দেখলেই কেন পীড়িত করতে হইব? বুঝি না বাপু।
এতক্ষণে ইনা বুঝলো ওরা কেন এরকম করছিল। আইজানকে সবাই খারাপ ভাবে, তাই সবাই ইনার জন্য আফসোস করছিল। ইনা মনে মনে আইজানকে 100 গালি দিচ্ছে। এই ছেলে নিজের গুন্ডামি স্বভাবের জন্য সবার চোখে খারাপ হয়ে বসে আছে। কোণে দেখা শেষ, এক এক করে সবাই চলে গেল। শুধু দাঁড়িয়ে আছে একটি মেয়ে, যার চোখে ইনায়ের জন্য এক রাস ঘৃণা। ইনায়ের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। প্রতি উত্তরে মেয়েটা মলিন হাসি দিল। আইজানের আম্মু এসে ইনায়ের পাশে বসলেন। মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, অজান্তা, যা তোর ভাবির জন্য চা বানিয়ে নিয়ে আয়। রং চা নাকি দুধ চা? এখন কড়া লিকারের দুধ চা হলে ভালো হয়, তবে চিনি কম। অজন্তা মুখটা বেঁকিয়ে চলে গেল। আইজানের আম্মু ইনারের মাথায় হাত রাখলেন। খুব সুন্দর লাগছে আমার মিষ্টি মেয়েটাকে। একটু পর তোমার ঘরে নিয়ে যাব, তখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিও। জি আম্মু। এরই মধ্যে মেয়েটি চা নিয়ে চলে আসলো। অজান্তা, তুই তোর ভাবির সাথে গল্প কর, আমি একটু ওইদিকে দেখছি। ওকে বৌমা। আইজানের আম্মু চলে গেলেন। অজন্তা দাঁড়িয়ে আছে। অজান্তা আপু, এখানে এসে বসো। মুখটা কালো করে অজান্তা আমার পাশে এসে বসলো। অজান্তা আপু, আপনার কি মন খারাপ? আমি আপনার বয়সে ছোট, অজান্তা বলতে পারেন। অজান্তা, তোমার চা খুব ভালো হয়েছে। মোটেই না, আমি কম লিকার আর চিনি বেশি দিয়ে এনেছি। তুমি যেরকম বলেছ তার উল্টো। ইচ্ছে করে কেন এমন করলে? জানি না। আচ্ছা, আমাকে কখন রুমে দেয়া হবে? বড্ড হাঁসপাস লাগছে এত ভারী জিনিসে। বাসর ঘর সাজানো হচ্ছে, শেষ হলে দিয়ে দিবে। ও আচ্ছা, আইজান কোথায়? রাত্রে ভালোভাবে দেখে নিও, এখন হয়তো আড্ডা দিচ্ছে ছাদে। ওকে। অজন্তা আর কিছু বলল না। তখনই আইজানের ফুপি ইনায়াকে ওনার রুমে ডাকলেন। আইজানের মা এসে ইনায়াকে নিয়ে গেল। বৌমা, আসো আমার পাশে। ফুপি, আমি কি আপনাকে আম্মু বলে ডাকতে পারি? অবশ্যই তুমি আমায় আম্মু ডাকিস। আইজান তখন রুমে আসলো। উনি আইজানকে ইনায়ের পাশে বসতে বললেন। আইজান, দেখ, তুই মেয়েকে ভালোবেসে বিয়ে করছিস। আমি চাইবো তুই সারা জীবন মেয়েটাকে আগলে রাখবি। ফুপি, মাই সুইটহার্ট, আমি কখনোই ইনায়াকে কষ্ট দিব না। ইয়ানা কিন্তু এখন থেকে আমার মেয়ে। বাহ বাহ, তাই বুঝি। আচ্ছা, একটু বসো, আমি আসছি। আইজানের ফুপি উঠে গিয়ে নিজের ওয়ার্ড্রোব খুললেন। সেখান থেকে একটা বক্স বের করে খাটে এসে বসলেন। সোনার বক্স, দেখেই বোঝা যাচ্ছে। উনি বক্স খুলে একটা বড় সীতাহার বের করলেন। ইয়ানা মা, আয় তো। এসব আমার লাগবে না আম্মু। আইজানের মা আর আইজান ইনাকে ইশারা করে বলছে, তাড়াতাড়ি নিয়ে নাও। ওদের কাণ্ড দেখে ইনার রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল। উনি হার পরিয়ে দিলেন, সাথে একজোড়া বালা। আইজান আর ওর মা এসে কি খুশি। ইনাকে রুমে নিয়ে যাওয়া হলো। রাত 11টায় ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছে ইনা। লজ্জা আর ভয় ঘিরে ধরেছে ওকে। আইজান এসে দরজা লক করতেই ইনারের বুকে থপাস থপাস শব্দ শুরু হয়। আইজান খাটের কর্নারে এসে বসে। ইনা ঘোমটা দিয়ে বসা। আইজান ঘোমটা খুলতেই ইনার চোখ বন্ধ করে নেয়। একধানে আইজান তাকিয়ে আছে। ইনার চোখের পাতা নড়ছে। চোখ মেলে তাকিয়ে ইনার বড্ড লজ্জা পায়। বেহায়ার মতো তাকাচ্ছে আইজান। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি ভুল করে পড়ি আমার রুমে চলে আসছে নাকি। কি পাম দেয়া হচ্ছে? হুশ, কথা বলো না, আমি আজ শুধু দেখব। পরে দেখো, আগে সালাম করতে দাও। ইনা খাট থেকে নেমে আইজানকে সালাম করলো। আইজান ওর বাহু ধরে উঠিয়ে কপালে চুমু দিল। আমি খুব ভাগ্য করে তোমায় পেয়েছি ইনায়া। ইনার চুলগুলো খুলে দিয়ে এলোমেলো করে নিল আইজান। চুলগুলো কানের দিকে গুঁজে দিয়ে গাল স্পর্শ করলো। দুহাত দিয়ে গাল ধরে ঠোঁটের দিকে এগিয়ে যায় আইজান। ইনার লজ্জা পেয়ে বারান্দায় ছুটে যায়। আইজান গিয়ে পিছন থেকে ইনার কোমর জড়িয়ে চুলে নাক ডুবিয়ে দেয়। আইজানের ডাকে সাড়া দিয়ে ইনায় আইজানকে জড়িয়ে ধরে। কোলে তুলে আইজান ইনাকে রুমে নিয়ে আসে। দুজন ভালোবাসায় নতুন জীবনে পা রাখে। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে ইনায়ার। নিজেকে আইজানের বুকের সাথে মিশে থাকতে দেখে। আইজানের চুলে হাত বুলিয়ে দিয়ে উঠে আসে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে আইজান ঘুমে। তাই দরজা খুলে বাইরে আসতে গিয়ে দেখে অজন্তা দরজার পাশে ওর চোখগুলো রক্ত বর্ণ হয়ে আছে। ইনাকে দেখে অপ্রস্তুত হয়ে গেল।
তুমি এখানে না, এই দিক দিয়ে যাচ্ছিলাম। বলেই ছুটে পালালো অজন্তা। ইনায়া ভাবছে অজন্তা কি কাঁদছিল, ওর গলার স্বর ভাঙা ভাঙা মনে হচ্ছিল। অজন্তার এরকম কাণ্ড দেখে ইনায়া অবাক হলো। পিছন ফিরে তাকিয়ে দেখে আইজেন ওর দিকে তাকাচ্ছে। ঘুম শেষ আপনার? কি করলে এটা? কি করলাম? কোথায় ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রোম্যান্স করব, তা না, তুমি উঠে চলে গেলে। রোম্যান্স করবে না? আচ্ছা করাচ্ছি। ইনায়ার দরজা আটকে ধীর পায়ে আইজেনের দিকে এগিয়ে আসে। আইজানের একদম কাছাকাছি এসে ওর দিকে ঝুঁকে ওর ঠোঁটের দিকে এগিয়ে যায়। আইজানও এগিয়ে আসে। ইনায়া তখনই উল্টে আইজানের মুখের উপর ভেজা চুল ছেড়ে দিল। আইজানের নাকে মুখে পানি ছিটে পড়তেই আইজান লাফিয়ে ওঠে। ইনায়া তখন খিলখিল করে হাসতে থাকে। আইজান রাগের দৃষ্টিতে তাকালেও ইনায়ার হাসি দেখে সব রাগ উড়ে যায়। এক পলকে তাকিয়ে থাকে আইজান। এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি এত সুন্দর করে কিভাবে হাসো। ধ্যাত, হাসি থামাবে না? থেমে গেলে কি করব? আবার হাসবে? তুমিও না? আমি কি দেখব? কি দেখাবেন? আইজান খাট ছেড়ে উঠে ইনার দিকে এগিয়ে আসে। ইনার একদম কাছাকাছি গিয়ে এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। অজন্তা চায়ের কাপ নিয়ে এসে দরজা খুলেই এই দৃশ্য দেখে হাত থেকে কাপ ফেলে দেয়। আইজান ইনাকে ছেড়ে দিতে দৌড়ে পালিয়ে যায় অজন্তা। কি নির্লজ্জের মতো হলো এটা! আমি দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। ওর কি দরকার ছিল এখানে আসার? হুটহাট সব জায়গায় চলে আসে। মাকে বলতে হবে ওকে যাতে বিদায় করে। এরকম কথা বলছো কেন? হয়তো বুঝতে পারেনি। আমি উঠে গেছি দেখে চা নিয়ে এসছে। দিল সব নষ্ট করে। আমি ফ্রেশ হতে গেলাম। অজন্তার প্রতি আইজানের এই বিরক্তি ইনার খুব খারাপ লাগলো। আইজানের টাওয়াল আর জামা বের করে বিছানার উপর রেখে ইনা দরজা লক করে বাইরে চলে গেল। ফুপি রুমের দিকে উঁকি দিয়ে দেখে উনি তাসবিহ পড়ছেন। ইনা বাইরে থেকে বলল, আম্মু চা বানিয়ে আনবো? তুমি উঠে গেছো মা? আমাকে তুই করে বলবা আম্মু। আচ্ছা, তুই চা খেয়েছিস? না আম্মু, মাত্র উঠলাম। 2 কাপ চা বানিয়ে এখানে নিয়ে আয়। ইনার চা বানাতে গিয়ে দেখে অজন্তা নাস্তা বানিয়ে টেবিলে দিচ্ছে। অজান্তা সরি, আমাদের ভুলের জন্য তোমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হলো। এই আর কি, নতুন বিয়ে হয়েছে তো, তাই যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ছো। ইনা একটু লজ্জা পেল। চা বানিয়ে আম্মুর রুমে নিয়ে গেল। আম্মু একটা কথা বলি। বল। অজান্তা তোমাদের কি হয়? অজান্তা আইজানের চাচাতো বোন। এখানেই থাকে। ওর মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে, তাই আইজানের মা ওকে আমাদের এখানে নিয়ে এসছে। ও। ইনা সবার সাথে বসে নাস্তা খায়। টেবিলে আইজানের ফুপি ওদের হানিমুনে যাওয়ার কথা বললেন। আইজান দেশের বাইরে যেতে চায়, কিন্তু ইনা বান্দরবন যেতে চায়। ইনার কথা মতো বান্দরবন যাওয়া ঠিক হলো। 2 দিন পর ওরা যাবে। অযোধ্যা আড়াল থেকে সব শুনেছে। নাস্তা করে আইজান বেসিনে হাত ধোয়ার পর অজন্তা টিস্যু এগিয়ে দেয়। আইজান তাতে দাঁত চেপে কী যেন বলছে অজন্তাকে। ইনা খেয়াল করলেও কি বলছে বুঝতে পারেনি। আইজান কিছুক্ষণ পর বাইরে চলে যায়। পুরো দিন কেটে গেল, আইজান ফিরছে না। সবার সাথে কথা বললেও আইজানের জন্য অস্থির লাগছে। ইনা অনেকবার অজন্তার সাথে কথা বলতে চাইলেও অজন্তা এড়িয়ে যায়। বিকেলে বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। হুট করে নিচে চোখ যেতেই দেখতে পায় আবেগ দাঁড়িয়ে আছে। আবেগকে দেখে ইনা আশ্চর্য হয়। ও এখানে? ইশারা করতে চাইলেই আবেগ দ্রুত যেন পালিয়ে যায়। ইনায়া ভাবছে হয়তো আবেগ কোনো কাজে এসেছিল আর ওকে নিশ্চয়ই চিনতে পারেনি। রাস্তা থেকে উপরের বারান্দায় কাউকে না চেনাটাই স্বাভাবিক। সন্ধে হয়ে গেছে, পাখিরা সব নিড়ে ফিরে গেছে। ইনা তখন আকাশের দিকে তাকিয়ে সূর্যের শেষ হয়ে যাওয়া আকাশের সৌন্দর্য দেখছে। একটা গাড়ি এসে বাইরে গেটে থামলো। ইনা দেখছে কে আসছে। একটু পর গাড়ি থেকে আইজান বাইরে আসলো। গ্লাসের উপর দিয়ে কেউ হাত নাড়িয়ে বিদায় নিচ্ছে। মেয়েদের হাত বুঝাই যাচ্ছে। কে সেই মেয়ে ভাবছে ইনায়া। আইজান গেটের ভেতরে এসে বারান্দার দিকে তাকিয়ে চমকে যায়। ইনায়া বারান্দার থেকে রুমে এসে বসলো। আইজান দ্রুত বাসার ভেতরে এসে কারোর সাথে কথা না বলে রুমে চলে গেল। আসলে ইনায়া আমার বাইক নষ্ট হয়ে গেছিল, তাই উনি আমাকে ড্রপ করেন। ওই মহিলা আমাদের এলাকার আয়শা, উকিল, সবাই ওনাকে চিনে। আমাদের একটা জায়গার মামলায় ওনার সাথে পরিচয়। এত এক্সকিউজ দিচ্ছ কেন আইজান? আমি কি কিছু জানতে চেয়েছি? দুপুরে খেতে আসলে না, এখন ভাত খাবে না কি কফি? বিয়ে করেছি বন্ধুরা মিলে, সবাই ট্রিট করছিল তাই ট্রিট দিলাম। সবাইকে নিয়ে
রেস্টুরেন্টে খেলাম, চা হলে মন্দ না। অজান্তাকে বলো 2 কাপ বানিয়ে দিতে। আমি বানিয়ে আনছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আইজান ফ্রেশ হতে চলে যায়। ইনার রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানায়। অজন্তা এসে দেখে ইনার চা বানাচ্ছে। আমাকে বললে বানিয়ে দিতাম, তুমি কষ্ট করতে গেলে কেন? চাই তো, সমস্যা নেই। আইজান চায়ে চিনি বেশি খায়। জানি, আমি ওকে আগেও অনেকবার বানিয়ে খাইয়েছি। অজন্তা আর কিছু বলল না, চলে গেল। ইনার চা নিয়ে যায়। আইজান ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে ফোন টিপছে। তোমার চা। বসো। ইনার চায়ের কাপ হাতে দিয়ে আইজানের পাশে বসলো। আমি ভেবেছিলাম বিয়ের পরের দিন সকালে তুমি হয়তো শাড়ি পরবে। আমি শাড়ি পরে হাঁটতে পারি না। আজ রাতে আমার জন্য শাড়ি পরবে প্লিজ। আচ্ছা, পরবো। আইজান ইনাকে কথাগুলো বলে নিচের দিকে তাকিয়ে দেখে অজন্তা গাছে পানি দিচ্ছে আর ওদের দিকে তাকাচ্ছে। আইজান উঠে রুমে চলে গেল। ইনা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে কলেজের সেই দিনের কথাগুলো। অতীত। ইনা কলেজ গেটে ঢোকার পর শুরু হতো ছোট বড় সকলের সালাম দেওয়া। প্রথম বিরক্তি লাগলেও পরে বেশ এনজয় করত। ইনা ক্লাসে থাকলে আইজান বাইরে অপেক্ষা করত। ক্লাস থেকে বের হলে ইনার পাশে যায়। ইনা বলে দিয়েছিল আইজান ওকে কোনো রকম বিরক্ত করলে পড়ালেখা বাদ দিয়ে দিবে। সেদিনের পর থেকে আইজান ওকে আর বিরক্ত করেনি, শুধু তাকিয়ে থাকে আর পিছে হাঁটে। ইনা প্রায় দিন লক্ষ্য করে দেখতে পায় আইজান গরিব দুঃখীদের সাহায্য করে, কলেজে গরিব ছাত্রছাত্রীদের ফিস দিয়ে দেয়। এমনকি আগের চাইতে অনেক শান্ত ভদ্র হয়ে গেছে। কলেজের সকলের আড়ালে আইজানকে মজনু বলে ডাকে। ইনায়াকে ভালোবেসে আইজানের এই পরিবর্তন। ইনারও দিন দিন আইজানকে ভালো লাগতে শুরু করে, কিন্তু বয়সের ব্যবধানে এই লজ্জায় মুখ ফুটে কিছু বলে না। সেদিন ইনার কাছে একটা চিঠি আসলো। প্রিয় ইনায়া, তোমাকে দেখার পর থেকে আজ পর্যন্ত একটা রাত ঘুমাতে পারিনি। তোমার কাজল কালো টানা দুটো চোখ আমার চোখের সামনে ভেসে ওঠে। আঁকাবাঁকা দাঁতগুলো যেন হিরে দিয়ে আল্লাহ বানিয়েছে। আমার খুব ইচ্ছে জানো, বর্ষার বিকেলে একগুচ্ছ কদম হাতে তোমার সামনে গিয়ে দাঁড়াই। তোমার পরনে থাকবে হলুদ শাড়ি। কদমগুলো এগিয়ে দিয়ে আমি বলবো, তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? লজ্জার আগা মুখে আঙুলে আঙুল চেপে ধরে গোলাপি ঠোঁটে লজ্জার আভা ফুটিয়ে তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলবে। মেয়ে, আমার কল্পনার আকাশে তোমার বিচরণ হবে কি আমার প্রিয়তমা? আঁকলে রাখবো সারা জীবন, এটি তোমার পাগল। এই চিঠি পাওয়ার পর থেকেই ইনার কম হলেও 10 বার পড়েছি। কি যে মাধুর্য আছে চিঠিতে। কলেজে যাওয়ার পর থেকেই আবেগ বারবার ইনার দিকে তাকায়। ইনা তখন আবেগ আর অরিত্রীকে বলে, আইজান আমাকে চিঠি দিয়েছে, কি সুন্দর চিঠির কথাগুলো। অরিত্রী, আবেগ, আমি আইজানকে ভালোবেসে ফেলেছি। আমি কি করব? তুই শিওর আইজান চিঠি দিয়েছে, নাম লেখা ছিল? আমার জন্য এত পাগল আইজান ছাড়া আর কে হতে পারে? আবেগ আর কিছু বলেনি। সেদিনই রাস্তা পার হতে ইনার অ্যাক্সিডেন্ট করে। অরিত্রী আবেগ হাসপাতালে নিয়ে যায়। তেমন কিছু না হলে মাথায় অনেক আঘাত পায়, রক্তের প্রয়োজন হয়। ঘুমের ইঞ্জেকশন দিয়ে পুরো রাত ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়। সকালে উঠে ওর মাকে দেখতে পায়। ওর মা বাবা বিল পরিশোধ করতে যায়। তখনই আইজান রুমে আসে। ঠিক আছো তুমি? কেউ এভাবে পাগলের মতো রাস্তা পার হয়? কিছু হয়ে গেলে আমার কি হতো ভাবতে পারছো তুমি? কেয়ারলেস কোথাকার। ইনার মা এসে দেখে আইজান চলে যায়। তখনই নার্স আসলো। কি ভাগ্য করে এরকম একজন পাগল পেয়েছেন ম্যাম। কাল যখন আপনার রক্তের দরকার তখন ছুটাছুটি করে রক্ত ম্যানেজ করতে না পেরে নিজের রক্ত দিয়ে দেয়। বারবার বলে সব রক্ত নিয়ে নাও, তাও আমার ইনাকে বাঁচাও। ইনার চোখে জল চলে আসে। এত ভালোবাসে আমায়। ইনার বাসায় যাওয়ার পর আবেগ আর অরিত্রী আসে। তোরা আমায় ফেলে চলে গিয়েছিলি। সরি রে, তুই ঘুমানোর পর আন্টি বললেন চলে যাওয়ার জন্য। জানিস আইজান আমার জন্য কি করেছে? রক্ত পর্যন্ত দিয়েছে। আইজান রক্ত দিয়েছে? তোকে কে বললো আইজান রক্ত দিয়েছে? নার্স বলল। কিন্তু আচ্ছা অরিত্রী, চল আজ উঠি, আমার কিছু কাজ আছে। 1 সপ্তাহ ধরে ইনা কলেজ যায় না। আইজান প্রতিদিন বিকেলে বাসার পাশে ঢং দোকানে এসে পুরো বিকেল বসে থাকে। ইনা ততক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে। দুজনের চোখে চোখে কথা হয়। আরও কিছুদিন পর আইজান ইনাকে মেসেজ করে, মেয়ে আসবে কি হলুদ শাড়ি পরে? আমি কদম নিয়ে অপেক্ষায় আছি। ইনা সেদিন আর আইজানের ডাক উপেক্ষা করতে পারেনি। ছুটে যায় আইজানের হাতে থাকা কদমগুলো নিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ওদের পথ চলা।
কলেজে লাভ বার্ডস বলে সবাই জানে। কিছুদিন পর আবেগ কোথায় যেন চলে যায় আর ফিরে ইনায়ার বিয়ে হয়। আইজান ইনায়ার মনে এমনভাবে জায়গা করে নিয়েছে, আইজানের কোনো দোষ ওর চোখে পড়ে না। অরিত্রী অনেকবার ইনায়াকে বুঝিয়েছিল ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা ভালো না। ইনায়া তখন বলতো আইজান ওর বিশ্বাস কখনোই ভাঙবে না। অজন্তার ডাক শুনে ধ্যান ভাঙল ইনায়ার। বর্তমান বড় মা তোমাকে ডাকছেন। ঠিক আছে, আসছি। অজন্তা যেতেই ইনায়ার রুমে আসলো। আইজান ঘুমিয়ে গেছে। দরজা আটকে আইজানের ফুপুর রুমে গেল। উনি শুয়ে আছেন। আম্মু ডেকেছিলে? হ্যাঁ মা, আয়। ইনায়া ওনার পাশে বসলো। তোদেরকে হানিমুনে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তোরা কিছুদিন পর যা। অজান্তার বিয়ে পরের সপ্তাহে। আজ ওর বাবা ফোন দিয়ে জানালেন আইজানের আপন চাচা তো বোন। আমি চাই তোরা সবাই ওর বিয়েতে যা, তাহলে মেয়েটার ভালো লাগবে। মা মরা মেয়ে আমাদের জন্য অনেক করেছে। ঠিক আছে আম্মু, আমরা সবাই যাব। ও তো এখানে, পাত্র কি আগে থেকে ঠিক করেছিল? হতে পারে ওর বাবা কাল ওকে নিতে আসবে। অজন্তা আড়াল থেকে সব শুনে ছুটে রুমে চলে যায়। বালিশে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়ে। ইনায়া ওর পাশে বসে পিঠে হাত রাখে। অজন্তা উঠে বসে। সব মেয়েদের বিয়ে করে পরের ঘরে যেতে হয়। এই যে আমি আসলাম তোমাদের এখানে, দেখো তুমি অনেক সুখী হবে। অজন্তা কিছুই বলে না, কিন্তু ওর চোখ বলছে ও অনেক কিছু বলতে চায়। অজান্তা, তুমি কি আমায় কিছু বলতে চাও? অজন্তা মাথা নাড়ে। নির্ভয় বলো। হ্যাঁ, বলতেই হবে তোমাকে। তখনই তাকিয়ে দেখে আইজান দরজায় দাঁড়িয়ে আছে। ইনায়া, রুমে আসো তো। তুমি যাও, আমি আসছি। খুব দরকার, এখন আসো। ইনায়া উঠে আইজানের পিছন পিছন রুমে চলে যায়। পরের দিন অজন্তার বাবা আসেন। অজন্তা হাউ মাউ করে কান্না করছে। এত কান্না মনে হয় কেউ মারা গেলেও কাঁদে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে অজন্তা আইজানের রুমে যায়। ইনায়া তখন পিছন পিছন যায়। আইজান বড্ড নির্মম খেলা খেললো আমার সাথে। আমার জীবন ধ্বংস করে এখন নিজেই বিয়ে ঠিক করে দিল। আমি বিয়ে ঠিক করেছি, কে বলল? আমার সেটা বুঝতে বাকি নেই। তোমার মুখোশ ইনায়া আর বড় মার সামনে ঠিক একদিন প্রকাশ পাবে। অজন্তা কথা বলে বাইরে এসে ইনাকে দেখতে পায়। অজন্তার এটা মুচকি হাসি নাকি বিদ্রুপের হাসি ইনা বুঝল না। ইনা ওদের কথার আগামাথায় কিছুই বুঝল না। অজন্তা যাওয়ার দিকে তাকিয়ে রইল। অজন্তা যাওয়ার পরেই ইনার রুমে আসলো। এসে দেখে আইজানের হাতে থাকা গ্লাস জোরে চেপে ধরেছে। মুহূর্তে গ্লাস ভেঙে আইজানের হাতে ঠুকে যায়। ইনার দৌড়ে গিয়ে হাত থেকে গ্লাসের টুকরো বের করে। পাগল হয়ে গেছো তুমি? এরকম কেউ করে? কি করব ইনায়া, তুমি বলো, আমি আর পারছি না। কি হয়েছে অজান্তা? কি বলে গেল এসব? ইনায়া, তুমি আমায় বিলিভ করো না? বিলিভ করার কথা আসছে কেন অজান্তা? কেন বললো আম্মু আর আমার সামনে তোমার মুখোশ খুলে যাবে? তুমি কি আমায় সন্দেহ করো? না আইজান, আমি তোমায় ভালোবাসি, তাই জানতে চাইছি। তাহলে শোনো, অজান্তা এখানে এসেছে মাত্র 2 বছর হলো। চাচি মারা যাবার পর অনেক বছর আমরা গ্রামে যাইনি। 2 বছর আগে দাদিমার মৃত্যুবার্ষিকীতে আমরা গ্রামে যাই। সেখানে গিয়ে দেখি অজান্তার উপর ওর সৎ মায়ের অত্যাচার। আমার মা ওকে নিজের সাথে নিয়ে আসেন, নিজের মেয়ের মতোই আদর করেন। কিন্তু অজান্তা, প্লিজ ইনায়া, তুমি আমায় ভুল বোঝো না। অজান্তা কি? অজান্তা আমায় নাকি ছোটবেলা থেকেই ভালোবাসে। ও যখনই আমায় ওর ভালোবাসার কথা জানায়, তখন আমি তোমায় পাগলের মতো ভালোবেসে ফেলি। তাই ওকে ফিরিয়ে দেই। ও নাছোড়বান্দা, আমার ভালোবাসা আদায় করেই ছাড়বে। তাই ওর থেকে মুক্তি পাওয়ার জন্য তাড়াহুড়ো করে তোমায় বিয়ে করে নেই। সেটা না হয় বুঝলাম, কিন্তু মুখোশ কি বললো? আইজানের কথাগুলো ইনায়ার ঠিক বিশ্বাস হলো না। তবুও মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন থেকে আইজানের কোমর জড়িয়ে ধরে বলে, বউ, ও বউ, তুমি কি রাগ করেছো? না, তবে তোমার কথাগুলো কেন জানি ঠিক বিশ্বাস করতে পারছি না। অজান্তার চোখ বলছিল ও কিছু বলতে চায় আমায়। আজ ওর কান্নাও ও কেমন জানি লাগছিল। আমি তোমায় কতখানি ভালোবাসি সেটা তুমি ফিল করতে পারছো না। যদি পারতে তাহলে বুঝতে, এই আইজান এক্ষুনি জীবন দিয়ে দিবে ইনায়ার জন্য। ইনায়া চুলগুলো কানে গুঁজে দিয়ে গালে চুমুকে আলতো করে বুকে জড়িয়ে ধরল। যদি কখনো আমায় অবিশ্বাস করো, তাহলে সেদিনই যেন আমার মৃত্যু হয়। এভাবে বলো না। আমি তোমার বিশ্বাস নিয়ে খেলা করব না, জানি। তাহলে এবার হাসি দাও। আমি কি বলেছিলাম আমাকে ভয় দেখানোর জন্য? ভয় দেখালাম কোথায়? হাসি দিলাম। ভূতের মতো হাসি।
ইনায়া হেসে আইজানকে জড়িয়ে ধরল। অজন্তা চলে গেছে, তাই আইজানের মা রান্নাঘরে রান্না করছেন। ইনায়া ওনার কাছে যায়। মা, আমি হেল্প করি। কি বলিস, মাত্র 2 দিন হলো এসেছিস, এক্ষুনি কাজ করবি? তুই যা, তোর আম্মুর সাথে গল্প কর গিয়ে। একটু কাজ করি। ঠিক আছে, এখন সবজিগুলো ধুয়ে দে। যাচ্ছি। ইনায়া চায়ের কাপ নিয়ে গেল আইজান তখন ফুপির সাথে গল্প করছিল। আম্মু, আপনার চা। আয় বস এখানে। তোর পাগল স্বামীর কাণ্ড দেখ। কি আম্মু? আমাদের পাশের বস্তির এক মেয়ে বিয়েতে 1 লাখ টাকা দিয়ে এসছে, এসে আবার ভয় ভয় বলছে। আসলে ফুপিমা, তুমি তো জানো আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। মেয়েটার বাবা অসহায় যুবতী মেয়ে, বিয়ে হচ্ছে না, তাই নিজে খরচা করে বিয়ে দিয়ে আসলাম। খুব ভালো করেছিস বাবা, আল্লাহ আমাদের অনেক দিয়েছে, দান খয়রাত করলে আল্লাহ খুশি হন। আমার সোনা ফুপিমা, তুমি এত ভালো কেন? হয়েছে, আর পাম দিতে হবে না, চেক বই নিয়ে আয়, সাইন করে দিচ্ছি। ইনায়া দেখছে আইজানের ফুপি আইজানকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন। আইজানে চেক বই এনে দিতে 2 লক্ষ টাকা চেকে সাইন করে দিলেন। 2 লক্ষ কেন ফুপিমা? অজান্তার বিয়ে না, তোরা সবাই যাবি, তাই শপিং খরচাপাতির জন্য দিলাম। না চাইতে এত কিছু কেন দাও ফুপিমা? আমার তো একমাত্র ছেলে, আজ বিকালে আমার ইয়ানাকে নিয়ে শপিং করতে যাবি, পুরো বিকেলে ঘোরাঘুরি করবি, রাতে ডিনার করে বাসায় ফিরবি। তোমায় দেখলে কে বলবে তুমি আগের যুগের মহিলা? ফাজিল ছেলে। ইয়ানা, যা, বিকেলে সুন্দর করে সেজেগুজে বাইরে ঘুরতে যাস। দুপুরের খাবার খেয়ে আইজান শুয়ে রইল। কিছুক্ষণ পর ইনায়া রেডি হয়ে আইজানকে ডাকলো। ইনায়া নীল ড্রেস পরেছে, হালকা মেকআপ, খোলা চুল, এতেই ইনায়াকে খুব সুন্দর দেখাচ্ছে। দুজন বেরিয়ে পড়লো, শপিং মলে গেল। ইনায়া অজন্তার জন্য কয়েকটা শাড়ি কিনলো, নিজের জন্য একটা ড্রেস নিয়ে আয়নার ট্রায়াল দিচ্ছিল। তখনই গ্লাসে দেখতে পেল আবেগ তাকিয়ে আছে। পিছন ফিরে তাকিয়ে দেখে নেই। শপিং শেষ করে বাইরে আসতেই দেখতে পেল আবেগ মোটর সাইকেল স্টার্ট করছে। তখন ইনা আবেগকে ডাক দিল। আবেগ ওদের সামনে আসলো। হ্যাঁ রে মুটকি, কেমন আছিস? তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন? কি বলছিস? আমি তো তোকে দেখিনি। আমি তোকে আয়নায় দেখেছি, তুই আমার দিকে তাকিয়েছিলি। দূর মুটকি, কি বলিস? তোমাদের ঝগড়া শেষ হলে থামো, আমি কথা বলি। আইজান, কেমন আছো? আবেগ ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। একদিন আসুন না, প্রাণের বেস্ট ফ্রেন্ডের বাড়িতে বেরিয়ে আসবেন। নিশ্চয় আসবো। মুটকির বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাবো। কবে আসবি? সেদিন তোকে আমাদের বাসার সামনে দিয়ে যেতে দেখলাম। কারো বাসায় গিয়েছিলে নাকি? না, হ্যাঁ, না, আমি না, অন্য কেউ। আমতা আমতা করছিস কেন? আমি তোকেই দেখেছি। আমি না রে, অন্য কেউ হবে। আমার চোখ কি ভুল দেখলো? আমি যাই, পরে দেখা হবে। বলে আবেগ দ্রুত সাইকেল নিয়ে চলে গেল। আইজান, আমার মনে হচ্ছে আবেগ পালিয়ে বাঁচলো। আরে না, হয়তো কাজ আছে। ওরা দুজন বাসায় ফিরে গেল। 2 দিন পর ইনায়া অজন্তা বিয়ের যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নেয়। ইনায়া ভাবছে অজন্তার চোখ মিথ্যে নয়, আবার আইজান যা বলছে তাও অবিশ্বাস করা যায় না। ওর জানার অনেক কিছু বাকি, অনেক রহস্য লুকিয়ে আছে যা ওকে খুঁজে বের করতে হবে। হয়তো অজন্তাই ওকে রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। আইজানে কেন জানি মনে হচ্ছে ইনার বিয়েতে যাওয়া নিয়ে এত উৎসাহ তার সুবিধার মনে হচ্ছে না, কোনো ঘাপলা নিশ্চয়ই আছে। ইনায়া জান, তুমি এত খুশি কেন? অজান্তার বিয়ে কত আনন্দ করব তাই খুশি। ও আচ্ছা, রেডি হয়ে আসো, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। আইজান ওর মা বাবার রুমে যায়, ওনাদের তৈরি হতে বলে নিজেকে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। আইজান নিজেও শাওয়ার করে নেয়। ইনায়া আজ শাড়ি পরেছে, কাঁচা হলুদ রঙের শাড়ি, চুলগুলো খোঁপা করে নিয়েছে। শ্বশুরবাড়িতে প্রথম যাচ্ছে, নিজেকে যতটুকু সম্ভব সাজিয়ে তুলেছে। আইজান চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে এসে ইনায়াকে দেখে থমকে যায়, হাত থেকে টাওয়াল পড়ে যায়। এ আমি কাকে দেখছি? ইনায়া পিছন ফিরে তাকায়। কেন চিনতে পারছো না? কি করে চিনবো? আকাশের চাঁদ আমার ঘরে। আমি কিন্তু একদম রেডি, তুমি তাড়াতাড়ি করো। আমার বউয়ের দেখি দেরি সইছে না। প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, বলতে গেলে অনেকটা এক্সাইটেড। এইটা কি তাহলে? যতই হোক, ওইটাই আসল শ্বশুর বাড়ি। আইজান তার কথা বাড়ালো না। ইনার রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেল। আম্মু, আসবো? আয় আয়, মাশাল্লাহ কি সুন্দর লাগছে আমার মেয়েকে, চয়েস আছে বলতে হবে। আম্মু, একা একা তোমার কষ্ট হবে না থাকতে? আরে একা কোথায়, ঝুমকো আছে তো। ঝুমকোকে
আমাদের বাসায় কাজের মেয়ে ছিল, আগে ওকে ফোন দিয়েছিলাম, আসবে বলেছে। যাক, তাহলে নিশ্চিত হলাম। কত চিন্তা আমার মেয়েটার আমার জন্য। এত চিন্তা করতে হবে না, মাত্র তো 2-4 দিনের ব্যাপার। আইজানের মা, বাবা আর ইনা বিদায় নিয়ে ড্রয়িং রুমে এসে বসলো। আইজানের আসার কোনো খবর নেই। আইজানের মা আইজানের বাবাকে লাগেজ গাড়িতে তুলতে বললেন, আর উনি নিচে আইজানকে ডাকতে গেলেন। আইজান রুমে গিয়ে উনি চিৎকার দিয়ে উঠলেন। আইজানের বাবার হাত থেকে লাগেজ পড়ে গেল, সাথে সাথে সবাই দৌড়ে গেল। আইজান জবাই হওয়া মোরগের মতো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, শ্বাস ফেলতে ওর কষ্ট হচ্ছে। ইনার ফ্লোরে বসে আইজানের মাথা কোলে নিল। আইজানের মা ফ্যান চলছে, তাও উনি হাত পাখা দিয়ে বাতাস করছেন। ওর বাবা ইনহেলার এনে ওকে শ্বাস নিতে দিলেন। 2বার ইনহেলার দেওয়ার পর আইজান কিছুটা স্বাভাবিক হয়। আইজানের এমন অবস্থা দেখে ইনা কান্না শুরু করে। কাঁদিস না ইনায়া, কিছু হবে না। আইজানের অ্যাজমার সমস্যা, অ্যালার্জি কিছু খেলে এরকম হয়। আজ বাইরে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছে। আইজানকে ধরে এনে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অনেক সময় পেরিয়ে গেছে, এর মধ্যে গ্রামে যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। তাই ইনা ওর শ্বশুর শাশুড়িকে বলল, মা বাবা আপনারা চলে যান, আমি আর আইজান যাচ্ছি না। কি বলো বৌমা, আমরা চলে যাব আইজানের এই অবস্থা রেখে? তখনই আইজানের ফুপি বললেন, অজান্তার বিয়ে তোদের যেতেই হবে। এতিম মেয়েটা তোমরা না গেলে কষ্ট পাবে। আর আইজান 3-4 ঘন্টার ভেতর সুস্থ হয়ে যাবে। আপা তাও বলছিলাম যাওয়া বাদ দিয়ে দিই। আমি আছি, সব সামলে নিব, তোমরা যাও। তুমি কত শখ করেছিলে যাবে, তোমাকে রেখে কি করে যাই? ইনায়া, তুমি যাও মা বাবার সাথে। এই প্রবলেম আমার অনেক দিনের, কিছুক্ষণ পর এমনি ঠিক হয়ে যাব। আমি না হয় কাল চলে যাব বিয়েতে। না না ইনায়া, যাওয়ার দরকার নেই। তাহলে তোকে কে দেখবে? আর বিয়েতে গিয়ে তুই কি সব হাবি জাবি খাবি, তখন আবার তোর শ্বাসকষ্ট বাড়বে। কাজ নেই বাবা, তোরা বাড়িতে থাক, আমার আসার পর তোরা বেড়াতে যাবি। ইনায়ের শ্বশুর শাশুড়িকে আটকে রাখলো। একটা কাগজে অনেক কিছু লিখে অজন্তার জন্য নিয়ে আসা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে দিলেন। মা বাবার কাছে সব কিছু বুঝিয়ে দিল। আইজানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইনা আইজানের মাথার কাছে বসে আছে। আইজানের শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হচ্ছে, আগে চাইতে অনেকটা ভালো দেখাচ্ছে আইজানকে। ইনা রান্নাঘরে গিয়ে সব ধরনের মশলা দিয়ে আইজানের জন্য রং চা বানিয়ে নিয়ে আসলো। আইজানকে উঠিয়ে খেতে দিল। আইজান চা খাচ্ছে, তখনই কলিং বেলটা বেজে উঠল। বাসায় ফুপি ছাড়া কেউ নেই, তাই ইনা গিয়ে দরজা খুলল। লম্বা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পোশাক থেকে বোঝা যাচ্ছে কাজের মেয়েই হবে। হাই নতুন বউ, আমি ঝুমকোলতা, সবাই ঝুমকো বলে। আম্মু তোমার কথাই বলছিলেন, আসো ভেতরে আসো। তুমি বিয়েতে যাওনি? না, আইজান অসুস্থ হয়ে গেছে, তাই যাওয়া হয়নি। আমি এসে গেছি বস, একদম সুস্থ হয়ে যাবে। ইনার কিছু বলল না। ঝুমকো এসে কাজে লেগে গেছে, মেশিনের মতো সব কাজ শেষ করে টিভি দেখতে বসে গেছে। ইনার পাশে গিয়ে বসলো। নতুন বউ, জবার নাটক দেখো, কি সুন্দর অভিনয়। আমি সিরিয়াল দেখি না গো। আমি তো দিনে কাজ কাম করে রাতে যে সিরিয়াল দেখতে বসি, রাত 12টা পর্যন্ত দেখি। তোমার বাসায় টিভি আছে? কি যে বলো নতুন বউ, টিভি ফ্রিজ সব আছে, আইজান বস কিনে দিয়েছে। কি যে গরম, ভাবছি এবার বলবো এসি কিনে দিতে। আইজান স্যার বড্ড মহৎ। ইনার কেন জানি আইজানের এত মহতের গল্প ভালো লাগছে না। ইনা আইজানের কাছে গেল। সরি ইনায়া। কেন? তুমি কত শখ করেছিলে বিয়েতে যাওয়ার, আমার জন্য সব মাটি হয়ে গেল। অসুখ কি বলে আসে? বিয়েতে যাইনি তো কি হয়েছে, তুমি সুস্থ হয়ে গেছো, এইটাই অনেক। আইজান মুচকি হেসে ইনাকে জড়িয়ে ধরতে চাইলেও ঝুমকো চলে আসে। নতুন বউ, তোমার মা ডাকে। ইনা উঠে চলে যায়। একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওর সন্দেহ হয়, কারণ ও বেরিয়ে আসলেও ঝুমকে কেন থেকে গেল সেজন্য। বস, আপনার জন্য দারুণ খবর আছে। কি বলো? বস, বস্তিতে নতুন মাল আসছে। ঝুমকা আবার বলল, বস একদম নতুন মাল। দেখতে কেমন? কি যে বলেন বস, টাটকা মাল। 15-16 দিন হয়েছে রমিস চোরা নিয়ে আইছে। দেখ ঝুমকো, তোকে কতবার বলছি
যেই জিনিস সেই জিনিসের নাম বলবি, সবকিছু মাল বলিস কেন? কি বিশ্রী ভাষা! সরি বস, বলছিলাম রমিস নতুন একটা গাড়ি নিয়ে আসছে। দেখতে কি যে সুন্দর, এই গাড়িতে শুধু আপনাকে মানায়। ঠিক আছে, একবার গিয়ে যাচাই করে আসবো। ইনা আড়াল থেকে ওদের কথা শুনে নিজের মাথায় নিজেই থাপ্পড় মারে। ইস, আইজানকে শুধু শুধু ভুল বুঝছিলাম। ইনা মায়ের ঘরে চলে গেল। আম্মু ডেকেছিলেন? আইজানের শরীর এখন কেমন আছে? ভালো আছে আম্মু। তোকে একটা খুশির খবর দেওয়ার জন্য ডাকলাম। খবর আম্মু? কালকেই তোরা হানিমুনে যাচ্ছিস। তোমাকে একলা রেখে কিছুতেই না। আরে পাগলি, একলা কোথায়? ঝুমকো আছে। না আম্মু, আমি যাব না। বেশি কথা না বলে গুজগাছ করে নে। আম্মু, আমি প্লেনের টিকিট বুকিং করে ফেলেছি। উফ আম্মু, তুমিও না? পাগলি মেয়ে আমার, নতুন বিয়ে হয়েছে, স্বামীর সাথে একা সময় কাটালে ভালো লাগবে। আপনার যা হুকুম মা জননী। আইজানকে বল গিয়ে সবকিছু গুছিয়ে নিতে। ইনা উঠে রুমে চলে গেল। আইজান ফোন টিপছে। আম্মু আমাদের জন্য প্লেনের টিকিট বুকিং করে ফেলেছেন, কালই নাকি হানিমুনে যেতে হবে। ইয়াহু, সত্যি? ফুপিমা কত রোমান্টিক দেখছো? আম্মুকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। আমার তো এখনই যেতে ইচ্ছে করছে, সেখানে শুধু আমি আর তুমি। আইজান তুমিও না? কি শোনো, একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। কি বলো তাড়াতাড়ি। তোমার জন্য একটা গাড়ি কিনবো ভাবছি। গাড়ি দিয়ে আমি কি করব? কলেজে যেতে হবে না, তারপর শপিং করতে যাবে, সব কাজেই তো গাড়ি লাগবে। আমার লাগবে না, তোমার গাড়িতেই আমি যেতে পারবো। নাকি আমার জন্য জায়গা নেই? কি যে বলো, তোমার জন্য বুকেই জায়গা আছে। আমি বুকে থাকতে চাই। আর শোনো, গাড়ি কেনার দরকার নেই। ওকে রানী সাহেবা, আপনি যখন নিষেধ করেছেন তাহলে কিনবো না। আইজানের ফোন আসতেই ফ্রেশ হয়ে দ্রুত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আইজানের ফোনে কল আসলো। আইজান ফোন ভুল করে রেখে বাইরে চলে গেছে। ইনা 3 বার কল আসার পর রিসিভ করলো। আইজান। কে বলছেন? ওহ ভাবি, আমি অজান্তা। অজান্তা কেমন আছো? সব ঠিক আছে তো? তোমার সাথে কথা বলার জন্যই ফোন দিয়েছিলাম। কিছুই ঠিক ছিল না, কিন্তু তোমার চিঠি পাওয়ার পর সব ঠিক লাগছে। ধন্যবাদ এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বলার জন্য। তবে ভাবি একটা কথা, নিজেই এত কিছু বুঝেও কেন পচা শামুকে পা দিলে? ইনা কিছু বলতে যাবে, তার আগে আইজান চলে আসলো। ইনা ফোন কেটে দেয়। কে ফোন দিয়েছিল? কি বলে? কিছু না, বিয়েতে যাইনি সেটাই। ইনা বারান্দায় গিয়ে ভাবছে ও চিঠিতে তেমন কিছুই লেখেনি, তাও অজন্তার সব কিছু ঠিক করে দিল এই চিঠি। সেখানে কয়েকটা কথাই লেখা ছিল। প্রিয় অজান্তা, জানি না আইজান তোমার কি ক্ষতি করেছে। তুমি সেদিন বলেছিলে ক্ষতি করেছে। ক্ষতি তো আর পোষানো যায় না, তবে এটাই বলবো, ভালো থাকা তো যায়। ভালো থাকার চেষ্টা করো, আর নতুন যে মানুষটা আসবে জীবনে তাকে ভালো রাখার চেষ্টা করো। জীবনের চাহিদা থাকবে, কিন্তু পাইনি বলে তো জীবন শেষ হয়ে যায় না। মনে রাখবে, যেখানে শেষ সেখান থেকে নতুন করে শুরু করা যায়। ভালো থেকো বোন। কখনো দেখা হলে অনেক কথা জানতে চাইবো, অনেক প্রশ্ন বাকি। ইতি, তোমার ভাবি। সন্ধে হয়ে গেছে। রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে ইনায়া। রাতের সব কিছু গুছিয়ে নেয় ইনায়া। পরের দিন সকাল 10টায় ওদের ফ্লাইট। ঘুম থেকে উঠে দেখে ঝুমকো নাস্তা বানিয়ে রেখেছে। নাস্তাকে ওরা বেরিয়ে আসে। ঝুমকো ওদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। আইজান ওর হাতে 10,000 টাকা ধরিয়ে দিল। আরে কোথায় যান? একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।